শান্ত ভঙ্গিতে বাড়ির ভিতর প্রবেশ করে রাউসি। সদর দরজা ফিরিয়ে বাম পাশে কোলাহলের শব্দ শুনে সেদিকে ফিরে তাকায় রাউসি। বাড়ির বড়রা বসে আছেন, কিছু একটা নিয়ে আলাপ আলোচনা করছে। রাউসিকে দেখতে পেয়ে রোকসানা বেগম হাসি মুখে বলে ওঠেন, রাউসিমা, তোরা এসে গেছিস? মেহেরান কোথায়? রাউসি সকলের দিকে এক পলক চেয়ে ক্লান্ত ভঙ্গিতেই জবাব দেয়, বাইরে কথা বলছে কারো সাথে। উর্মিলা বেগম রাউসির নিকট এসে মাথায় স্নেহ স্পর্শে হাত বুলিয়ে নরম গলায় শুধান, ক্লান্ত হয়েছিস? যা ফ্রেশ হয়ে নে, খাবার পাঠিয়ে দিচ্ছি আমি। রূপা বেগম মেয়ের কাছে এসে স্নেহের হাত বুলান মাথার মধ্যে। রাউসি মাথা নাড়িয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে নিজের ঘরে চলে আসে। মেহরান বাড়িতে ঢুকতেই মাহবুব খান ছেলেকে কাছে ডাকেন। মেহরান গিয়ে বাবার সামনে সোফায় মাহমুদ খানের পাশে গিয়ে বসে পড়ে। মুখভঙ্গি শান্ত হলেও এখন কি বলতে যাবে তার বাবা, এটা কিছুটা হলেও সে আন্দাজ করতে পারে মেহরান। মাহবুব খান একটু কেসে প্রথমেই জিজ্ঞেস করেন, রোজিকে চাকরি থেকে বের করে দেওয়ার কারণ বলো আগে। চোয়াল শক্ত করে শান্ত ভঙ্গিতেই জবাব দেয়, আমার বিশেষ কিছুতে নজর দেওয়ার মতো দুঃসাহস করেছে তাই। মাহবুব খান ভেবেই পাচ্ছেন না কি এমন করেছে, তবুও এই বিষয়টা আপাতত পেছনে ঠেলে মূল কথায় আসেন তিনি। বাকিদের দিকে একবার তাকিয়ে বলা শুরু করেন, আমার বন্ধু আজিজ ইকবালকে তো চেনই, তার মেয়ে আরিয়া ইকবাল আবার মাস্টার্স শেষ করে আজিজের বিজনেস দেখাশোনায় নিয়োজিত। দেখতে শুনতে ভালোই বিচক্ষণ, বুদ্ধিমতী। আমরা বড়রা সকলেই চাইছি আগামীকাল তুমি আরিয়ার সাথে দেখা করবে। ব্রুকুটি করে মেহরানো পাল্টা গম্ভীর মুখে বলে, ইনডাইরেক্টলি কি ব্লাইন্ড ডেটের কথা বলছো? মাহবুব খান চুপ থাকেন। নীরবতা যে সম্মতির লক্ষণ, এটা দীর্ঘদিনের বিবর্তনিক। মেহরান না করার জন্য কিছু বলবে তার আগে মাহবুব খান বলেন, আমি আজিজের সাথে আমার বন্ধুত্বের দৃঢ়তা আজীবন রেখে যেতে চাই, দুই পরিবারের মাঝে একটি দৃঢ় বন্ধন তৈরির মাধ্যমে। আশা করি আমার কথা তুমি বুঝতে পেরেছ। কথাটুকু বলে মাহবুব খান প্রস্থান করেন। মাহমুদ খান মেহরানের কাঁধে হাত রেখে চলে যান। মাহতাব খানও চলে যান ভাইদের পিছু পিছু। উর্মিলা বেগম ছেলের কাছে এসে ছেলের কাঁধে হাত রেখে বলে, বাবা, মেয়েটা দেখতে খুবই সুন্দর, তোর উচিত তার সাথে একবার দেখা করা। মেহরান হালকা আওয়াজে বলে, সৌন্দর্য নয়, ব্যক্তিত্ব থাকাটা বেশি জরুরি, আগামীকালই দেখা যাবে। এদিকে এত কিছু না জানা রাউসি রাতে ঘুমানোর জন্য রেডি হয়। তখনই হঠাৎ করে একটা মেসেজ আসে তার ফোনে। মেসেজটিতে ক্লিক করতে জল করে উঠে একটি লেখা, উদ্দেশ্য যদি তুমি হও তবে আমি আজীবন সেই উদ্দেশ্যের পিছু পড়ে রইব। মেসেজটি স্পষ্ট ভালোবাসার সুপ্ত বহিঃপ্রকাশ। অতিশয় মাত্রায় বিস্মিত রাউসি ভাবতে থাকে, এই মেসেজ তাকে কে সেন্ড করতে পারে? নাম্বারটা আননোন, এত রাতে কে প্রেম নিবেদন করবে তাকে? বন্ধুবান্ধব আত্মীয় স্বজন ছাড়া বেশি কাউকে চেনে না বললেও ভুল নয় রাউসির সাপেক্ষে। প্রাসঙ্গিক কারণে কিছুজন নতুন বন্ধুর আগমন ঘটেছে তার ইনভার্ট জীবনে। রাউসি জন্মগত ইনভার্ট বললে ভুল হবে না, তবে এই একটা স্বভাবগত দিক শুধু অপরিচিতদের ক্ষেত্রেই বর্ণিত যেন। রাউসি নাম্বারটা ভালোভাবে পরখ করে, না চেনে না সেই নাম্বার। ফোনটা ওভাবেই রেখে দেয় বালিশের পাশে। ক্ষণবাদেই তলিয়ে যায় গভীর নিদ্রায়। দিনটি রৌদ্র উজ্জ্বল নয়, সাদা মেঘের পাশাপাশি কালো মেঘেও ভরপুর বললে ভুল নয়। তপ্ত গ্রীষ্ম শেষের দিকে বুঝি, ঝড় বাদলার দিন শুরু হলো বুঝি। আজ ভার্সিটি যাওয়ার কোনো মুডই নেই রাউসির মাঝে। নিজ রুমের বিশাল আকার আয়তনের বারান্দায় বসে নিশ্চিন্তনী আঁকিবুকির বড়জোর প্রচেষ্টা তার। দরজা ঠেলে রাউসির রুমের ভিতরে পা রাখে নিহান। বাড়িতে সমবয়সী বলতে শুধু নিহানই আছে। তাই তো নিহান বাই সুলভ কম বন্ধুসুলভ আচরণে বেশি অভ্যস্ত। রাউসিকে বারান্দায় গম্ভীর হয়ে বসে থাকতে দেখে কাছে গিয়ে দুষ্টুমি সুরেই বলে, আমি কি বসবো ম্যাম? তুই কখন এলি? এখনই এলাম। তা বসবো কি? চাইলে দাঁড়িয়ে থাকতে পারিস। নয়, এটা কখনোই না, তো এসব ঢং দেখানোরও কোনো মানে হয় না। নাহিন রাউসির চুল এলোমেলো করে দিয়ে বলে, তোর কি মন খারাপ? না, তাহলে নিচে চল, আজ আমরা রেস্টুরেন্টে খেতে যাব। তানিয়া, তানজিম, উজান ভাইও যাবে। কথাটা বলে রাউসিকে টেনে নিয়ে যেতে থাকে। নিচে আসতে দেখে তানজিম, তানিয়া, উজান সহ সকলে রেডি হয়ে আসে। রাউসিকে দেখতে উজান বলে ওঠে, চল চল, যেন তারা রাউসির জন্যই এতক্ষণ যাবৎ অপেক্ষা করেছিল। রাউসি বলে, কিন্তু ভাইয়া, আমি তো ড্রেস চেঞ্জও করিনি। আরে লাগবে না, এভাবেই দেখতে কিউট লাগছে তোকে, চল। উজান সহ বাকিরা যেন কি নিয়ে বেশি উত্তেজিত আজ। আর রাউসি যেতে না চাইলেও বাধ্য হয়ে তাদের সাথে রওনা হয়। ভাগ্যিস আজ পছন্দের একটি ড্রেস পরেছিল। গাড়িতে উঠতে তানজিম কি দেখে যেন চেঁচিয়ে বলে, উজান, লেট হয়ে গেল আমাদের, ফুল স্পিডে গাড়ি চালা। রাউসি বুঝতে পারছেন এদের কর্মকাণ্ড।
কিসের জন্য লেট হলো আর হচ্ছেটা কি? তানিয়ার কানের কাছে মুখ নিয়ে একবার জিজ্ঞেস করে, কোথায় আর কেন যাচ্ছি আমরা? তানিয়া বিস্মিত ভাব ফুটিয়ে বলে, কেন তুই জানিস না আজ মেহরান ভাই ব্লাইন্ড ডেটে যাবে? তো আমরা কি ঘরে বসে চুপটি মেরে বসে থাকবো নাকি? মাসে এতক্ষণে ফুসে গেছে হয়তোবা। রাউসি বিষয়টা স্বাভাবিকভাবে নিয়েছে আর বলে, তোরা কিভাবে জানলি? নাহিন বলল, ফুফু আর ফুফার সাথে কথা বলা বলি করছিল, নাকি এ বিয়ের কথা বলেছিল। নাহিন আর মাইশাও সব কিছু শুনেছে। ও বলে চুপ করে যায় রাউসি। আজ মেহেরানদের ডেট, এভাবে ডিস্টার্ব করা কি খুব জরুরি নাকি এদের? রাউসির মন সায় দিল না। এদিকে এদের কিছু বললেও এখন আর ছাড় দেবে না এরা। আধ ঘন্টার মধ্যে একটি অত্যাধুনিক রেস্টুরেন্টের সামনে গিয়ে থামে তাদের গাড়িটি। সবাই নেমে যায়। উজান একবার আশপাশ তাকায়, না, এখানে মেহরানের দামি কালো মার্সিডিজ গাড়িটা দেখা যাচ্ছে না। তার মানে সে এখনো আসেনি। সবাই ভিতরে যাওয়ার জন্য উদ্যত হয়। মাইশা কোথা থেকে দৌড়ে এসে কাছে আসে। রাউসি যেতে চাইছিল না, ওকে টেনে নিয়ে যায় সবাই। দোতলার একটি কর্নারে খুবই রূপবতী মডার্ন এক নারীকে বসে থাকতে দেখে তানজিম বলে, ওই তো আরিয়া। রাউসি বলে, তোমরা চেনো কিভাবে? ছবিতে দেখেছি, মায়ের থেকে জোর করে নিয়ে। তানজিম প্রত্যুত্তর করে। তারা সবাই গিয়ে তাদের থেকে খানিক দূরে, যাতে মেহেরান্না তাদের দেখতে না পায়, সেই জায়গায় গিয়ে বসে পড়ে সকলেই। কিছুক্ষণ বাদেই ফিটফাট হয়ে সেখানে উপস্থিত হয় মেহরান। লম্বাটে পুরুষটা আজ নেভি ব্লু শার্ট পরেছে আর কালো জিন্স। আজ কপালে কিছু চুল পড়ে আছে, সুন্দরী লাগছে দেখতে। ডেটের জন্য হয়তো আজ অন্যরকমভাবেই এসেছে। রাউসি এসবে ভাবছিল বসে বসে। মেহরানকে আসতে দেখে দাঁড়িয়ে যায় আরিয়া, ঠোঁটে ফুটে তুলে মুগ্ধ করা হাসি, হাত বাড়িয়ে বলে, হ্যালো, আই অ্যাম আরিয়া ইকবাল। মেহরান হাতে হাত মেলায় না, দাঁড়িয়ে থেকে বরাট পুরুষালী গম্ভীর আওয়াজে প্রতিউত্তর করে, মেহরান খান। আরিয়া ব্রু উঁচু করে, মনে মনে বলে, দেমাক কাছে বলতে হবে। মেহরান চেয়ার টেনে বসে পড়ে। বিব্রত হয় আরিয়া, নিজেও বসে পড়ে। আরিয়া নিজের অ্যাটিটিউড বহাল রেখে বলে, কি খাবেন বলুন, অর্ডার করি। দরকারের কথা বলুন আপনি। অবাক হয় আরিয়া। মেহরান খানের ব্যাপারে শুনেছে সে। দেশে এসেছে কয়েকদিন হলো। এরই মাঝে নিজের দাম্ভিকতা আর কাজের দক্ষতার জন্য বেশ পরিচিতিও পেয়েছে এই লোক। আরিয়াও সোজাসুজিভাবেই বলে, ডেটে এসেছি, কিছু না খেলে কি চলে? দরকারি কথা শুনতে যেহেতু চাচ্ছেন, তবে বলবো, আপনাকে আমার পছন্দ হয়েছে। আমাদের বিয়েটা হলে বিজনেসেরও ভালো, এদিকে পারিবারিক বন্ধনও তৈরি হবে। এদিকে বসে থাকা রাউসিরা কিছুই শুনতে পাচ্ছে না। উজান পকেট থেকে কয়েকটা মাস্ক বের করে সবাইকে পড়তে বলে। উজান আর তানজিম আগে থেকে সমস্ত প্ল্যান করে এসেছে। এই মেয়ের সাথে মেহরানের ডেট কোনোভাবেই সফল হতে দেওয়া যাবে না। তাই তো মাস্ক পরে নিয়ে রাউসিদের মাথার ওড়না ভালোভাবে পেঁচিয়ে নিতে বলে। রাউসি বলে, উজান ভাই, এটা কি ঠিক করছি আমরা? মেহরান ভাইয়া যদি জেনে যায় তবে আমাদের পিঠের ছাল তুলে নেবে। এর গ্যারান্টি কি? হ্যাঁ। উজানের বদলে তানজিম বলে, আমাদের চিনতেই তো পারবে না। ছেলেরা মাস্ক, চোখে চশমা আর মাথায় ক্যাপ পরে নেয়। এদিকে রাউসি না চাইতেও মাথায় ভালোভাবে ওড়না পেঁচিয়ে নেয়, আর মাস্ক পরে নেয় তারাও, সাথে চশমা তো আছেই। সবাই উঠে দাঁড়িয়ে মেহরানদের টেবিলের দিকে অগ্রসর হয়। আরিয়ান এসব ফালতু কথা শুনে মেহরান স্বাভাবিকভাবে উত্তর দেয়, আপনার আমার পছন্দ হতে পারে মিস আরিয়া, আমার আপনাকে নয়। আমাদের বিজনেসের এমন খারাপ দিন আসেনি যে অন্যের পরোপকারে উঠে দাঁড়াতে হবে। আর পারিবারিক বন্ধনের কথা বলছেন, সেটা বন্ধুত্বের মাধ্যমে থাকা যায়, বৈবাহিক বন্ধনের মাধ্যমে সব কিছু হয় না। আরিয়া হাসে, হাসলে তার গালে টোল পড়ে মেয়েটার। বলে, মিস্টার মেহরান, আপনার কথাগুলো খুবই সুন্দর। এখন আমাকে পছন্দ না হওয়ার কারণ বলুন। এদিকে উজানরা মেহরানদের টেবিলের আশেপাশেই এসেছে। এক একজন এক এক ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে, তো আরেকজন কানে হেডফোনে দিয়ে দাঁড়িয়ে আছে। উদ্দেশ্য তাদের এখানে থাকা মেহরান আরিয়ার কথোপকথন শোনা। এদিকে আরিয়া একবার খেয়াল করে এভাবে এক একজন মুখোশধারী হয়ে দাঁড়িয়ে থাকা ছেলে মেয়েগুলোকে, তবে সে অতটা পাত্তা দিল না। মেহরানের নজর যায় কালো সালোয়ার কামিজ পরিহিত একটি মেয়ের দিকে। মেয়েটি ঠিক তার একটু দূরে দাঁড়িয়ে আছে শটান হয়ে। শরীরের মিষ্টি সুঘ্রাণ এসে নাকে লাগে মেহরানের। মুহূর্তের মাঝে চিনে ফেলে সে, বাকিদেরও চিনে ফেলে মেহরান। ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে মেহরান অদ্ভুতভাবে আরিয়াকে বলে, নিজ গৃহে এত সুন্দর গোলাপ থাকতে বাহিরের গোলাপ তুচ্ছ মনে হয়। আরিয়া কথাটার মানে ভালোভাবে বুঝতে পারে না। আবার বলে, আপনি স্ট্রং পার্সোনালিটির মেহরান, সাথে একজন বিজনেসম্যান। আপনার পাশে অবশ্যই আপনার মতোই একজনকেই শোভা পায়, যার সমস্ত গুণ আমার মাঝে বিদ্যমান। উজান, তানজিমরা সহ বাকি সবাই সব কথা শুনতে পায়। উজান রেগে হুট করে গালি দিয়ে বলে ফেলে, বিদ্যমান। এদিকে এই কথাটা আরিয়া শুনে চোখ বড় করে পাশে তাকায়। উজান কি করেছে ঘটনাটা বুঝতে পেরে ফোনে কথা বলার মতো করে স্বর হালকা পাল্টে বলে ওঠে,
আমার মতো না, তুই একটা জঙ্গলি। আমি তোরা অনেক দিন ধরেই অপছন্দ করি। তুই এত খারাপ কেন? তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। আর একবার কল দিলে তোরে রাস্তার পাশে আইনা সার্কাস দেখামো। রাখ ফোনটা। এমন কথা শুনে আরিয়া মুখ বেঁকিয়ে আবারও মেহরানের দিকে তাকায়। মেহরানের খুব হাসি পেলেও হাসি আটকে রাখে। এদিকে উজানের এমন কথাবার্তা শুনে বাকিরা মাস্কের আড়ালে খুবই হাসে। রাউসিও হেসে ওঠে। রাউসি মেহরানি থেকে একটি চেয়ারে বসেছিল আর তার পাশে উজান দাঁড়িয়ে। মেহরান আরশোকে রাউসিকে দেখে। সে যে হাসছে এটা মেহরান ধারণা করে। খুব যেন দেখতে ইচ্ছে করলো মেয়েটার হাসিটা। নিজের মনোভাবকে দমিয়ে আবার মেহরান আরিয়ার কথা স্মিত হেসে জবাব দেয়, দৃঢ় বন্ধনে শুধু দৃঢ়তাই থেকে যাবে। একটা সময় গিয়ে নিজেদের মধ্যে সেই বন্ধনের ধ্বংসের উপমা জেগে উঠবে। সেই শক্ত বন্ধন শুধু কোমলবতী নারীর সাথে সম্পৃক্ত হওয়া প্রয়োজন। কথাগুলো শুনে রাউসি নিজেও মুগ্ধ হয়। আরিয়াকে বলবে ভেবে পাচ্ছে না। অপ্রবৃত ভঙ্গিতে তাকিয়ে আছে সে। এদিকে ওপাশ থেকে তানজিম আওয়াজ পাল্টে কানে ফোন নিয়ে শকক্তিতে বলে ওঠে, একদম, তোমাকে ওর সাথে একটুও মানাবে না। কোথায় কি বলছে সেটা বুঝতে পেরে আবারও বলে, তোমাকে শুধুই আমার সাথেই মানাবে যান। নাহিন তানিয়া মাইশা সমস্বরে বলে ওঠে, আমি সহমত। মেহরান চক্ষু হাসে। আরিয়া আবারও সেদিকে তাকিয়ে থাকে। সে বুঝেই পাচ্ছে না তারা আসার পর এগুলো কোত্থেকে যে এলো। কথাবার্তা শেষে কিছু খাওয়া দাওয়া করে মেহরান আরিয়ারা চলে যায়। রাউসিরাও এবার নিজেদের রূপে ফিরে আসে। তারা বুঝতে পারছে মেহরান বেশ কৌশলেই বিয়েটা ক্যান্সেল করবে। মনের খুশিতে নিচে আসতে মেহরানকে দাঁড়িয়ে থাকতে দেখে না দেখার ভান করে আবারও উপরে উঠে যেতে নেয়। মেহরান অতিষ্ঠ হয়ে বলে, এই দাঁড়া ওখানে, সবগুলো এদিকে আয়। ধরা পড়ে যাওয়ার পর সবগুলোর মুখ কালো করে মাথা নিচু করে মেহরানের সামনে এসে দাঁড়ায়। মেহরান মেকি ধমক দিয়ে বলে, এখানে কি করছিলি তোরা? তানজিম আহত স্বরে বলে, একটু খাওয়া দাওয়া করতে এসেছিলাম সকলে। ও তাই বুঝি? সবাই একযোগেই মাথা নাড়ায়। তখন মেহরানের তীক্ষ্ণ দৃষ্টি গিয়ে প্রতীত হয় রাউসির দিকে। রাউসি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। মেহরান সবগুলোকে জব্দ করার সিদ্ধান্ত নিয়ে বলে, আজ বাড়িতে চল, তোরা তারপর সবগুলোর পিঠে লাঠি ভাঙাবো। হতবুদ্ধির সবার চোখে মুখে, শুধুমাত্র রাউসি নিরুৎসাহিত অপারক ভঙ্গিতে দাঁড়িয়ে। মেহরান যে তাদের শাস্তি না দিয়ে থাকবে না এটা তারা নিশ্চিত। কিন্তু এই বয়সে এসে এভাবে পিঠে লাঠি ভাঙানোর কি প্রয়োজন? মেহরানের ধমকে সবাই তাদের গাড়িতে উঠে পড়ে। রাউসি শেষে ছিল, সে উজানদের গাড়িতে গিয়ে বসতে নিতে মেহরান ডেকে ওঠে, রাউসি। রাউসি থামে, গাড় গড়িয়ে পিছনে তাকিয়ে বলে, হ্যাঁ ভাইয়া, তোর থেকে এটা আশা করিনি আমি। তোর শাস্তি বেশি হবে, তুই আমার গাড়িতে আয়। রাউসির চোখ ছোট ছোট করে কিছুক্ষণ তাকিয়ে থেকে অনিচ্ছা সত্ত্বেও মেহরানের গাড়িতে গিয়ে বসে। উজানা তানজিম মুস্কি হাসে। বাকিরা হতভম্ব হয়ে শুধু তাকিয়ে আছে। গাড়িতে উঠে সিট বেল্ট বেঁধে গাড়ি স্টার্ট দেয় মেহরান। পাশে বসে থাকা রাউসির দিকে আর চোখে একবার তাকাতে বলে না। রাউসি নখ কামড়াচ্ছে। ভয় পাচ্ছি কি হয়তোবা। মেহরান গাড়ি চালানোর গতি বাড়ায়। এতে অবশ্য পাশে বসা রাউসি খুব একটা ভাবাবেগ হলো না। মেহরান উচ্চস্বরেই বলে, তুই কি আমার ডেটের ব্যাপারে সব জানতি? চোখ তুলে মেহরানের দিকে তাকায় রাউসি। ছোট্ট করে বলে, না। তাহলে আজ কি হলো সেটা? উত্তরটা যেন রাউসির প্রস্তুত ছিল আগে থেকেই, তাই তো প্রশ্ন করার সাথে সাথে বলে ফেলে, আমি কিছুই জানতাম না মেহরান ভাই। আসলে ওরাই আমাকে জোর করলো যাওয়ার জন্য। আমি কিন্তু যেতেও চাইনি। মেহরানের মনে হাসি পাচ্ছে। মুখায়বে মেকি কঠিন্য করে বলে, যেতে চাসনি কেন? আসলে যাবই বা কেন, এই জন্য আর কি। এবার মেহরান কিছুটার আগে। রাউসি তার ব্যাপারে উদাসীন, এটা মেহরান সহ্যই করতে পারবে না। মেহরান রেগে মেগে বলে, ভার্সিটি যাসনি কেন আজ? এটা সম্পূর্ণ এক্সপ্লেন করবি। মেহরানের এমন রাগের স্বর শুনে আবার কিছুটা ভয় পেয়ে যায় রাউসি। কি বলবে সে? বৃষ্টি পড়ছিল বলে ভার্সিটি যায়নি এটা, নাকি বানোয়াট কাহিনী একটা শুনিয়ে দেবে? রাউসি কথা সাজিয়ে নিল। বলল, অসুস্থ ছিলাম ভাইয়া, তাই তো ভার্সিটি যেতে পারিনি। এখন যদি তুমি বিশ্বাস না করো তবে সেখানে আমার আর কিছুই করার নেই। আর চোখে রাউসিকে পরখ করে মেহরান। বিশ্বাস হলো না তার, তবু আর ঘাটল না মেয়েটাকে। মেয়েটা তার প্রতি এখনও উৎসুক নয়। এদিকে মেহরানের বাবাও ছেলের বিয়ে দেওয়ার জন্য লেগে পড়েছেন। সমস্যা হতে পারে, এটা দ্রুত সামলাতে হবে ভাবে মেহরান। গাড়িটা বাড়ির সামনে পৌঁছাতে দেখা যায় উজানদের গাড়িটাও সেখানে রয়েছে। রাউসি নামতে উজানদের গাড়ি থেকে বাকিরাও নেমে যায়। তানিয়া রাউসির কাছে এসে বলে, চল। রাউসি একবার গাড়ির দিকে তাকায়। মেহরান এখনও বসে আছে সেখানে, দৃষ্টি তার সামনে। রাউসি অবাক হচ্ছে, এরা এখনও এখানে কি করছে? বাড়িতে তো এদের আগে পৌঁছানোর কথা। রাউসি তানিয়ার পিছু পিছু হাঁটা শুরু করে। মেহরান গাড়ি নিয়ে আবারও কোথাও চলে যায়। সামনেই উজাদ তানজিম দাঁড়িয়ে আছে। নাহিনার মাইশা হয়তো চলে গেছে তাদের বাড়িতে।
রাউশের ফুফু মালিহা খানের বাড়ি খানবাড়ি থেকে মিনিট 5 দূরে। বাড়িতে প্রবেশ করতে যে যার মতো চলে যেতে নিতেও পিছন থেকে কারো ডাকে থেমে যায় সকলে। পিছনে ঘুরেই দেখে উর্মিলা বেগম দাঁড়িয়ে আছেন তাদের দিকে তাকিয়ে। এই কোথায় গিয়েছিলি তোরা? ওজান একবার সবার দিকে তাকিয়ে মায়ের কাছে গিয়ে বলে, মা আমরা সবাই মিলে রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম। খুব সহজে উর্মিলা বেগম বিশ্বাস করেন। ছেলের মাথায় বাড়ি মেরেই বলেন, একবার বলে যাওয়া তো উচিত ছিল নাকি? আমরা চিনতে চিনতে অস্থির হয়ে পড়েছিলাম। কল করলেও ফোন বন্ধ বলে। এমন কাজ আর করবি না। তোর জন্য চিন্তা না হলেও ওদের জন্য তো টেনশন হয় নাকি? তখনই কোথা থেকে যেন তাসবির সেখানে চলে আসে আর উর্মিলা বেগমকে বলে, বড় মা, উজান ভাইয়ারা মেহেরা আর বলতে পারে না। তার আগে তানজিম ঘটনা বুঝতে পেরে মুখ চেপে ধরে ছেলেটার। উর্মিলা বেগম তখনই চলে যাচ্ছিলেন, তাই ভালোভাবে তাসবিরের কথাটা কর্ণপাত হলো না। উর্মিলা বেগম চোখের আড়াল হতে সকলে হাফ ছেড়ে বাসে। নয়তো এই ছেলে এতক্ষণ বলেই দিত কোথায় গিয়েছে। নিশ্চয়ই বাড়িতে এইমাত্র এসেছে প্রাইভেট থেকে, নয়তো সব কিছু আজ পাশই করে দিত। তানজিম তাসবিরের হাত শক্ত করে ধরে। দোতলায় নিয়ে যাওয়া হয় তাকে। তানজিমের পিছু পিছু সবাই যায়। তাসবিরের রুমে নিয়ে যাওয়া হয় তাসবিরকে। তানজিম রুমে গিয়ে তাসবিরের মাথায় গাঁটটা মেরে বলে, এই বিচ্ছুটা দেখি আমাদেরকে খেয়ে আমাদের পেছনেই লাগছিস। তাসবির বলে, তোমরা আমাকে সাথে নিয়ে যাওনি কেন? আমি সবাইকে সব বলে দিব। তানিয়া তার ছোটো ভাইয়ের কান মলে দিয়ে বলল, এই তুই জানলি কিভাবে যে মেহরান ভাইয়ের ডেটে যাব কথাটা? তোমাদের বলা বলি করতে শুনেছিলাম আজ দুপুরে, কিন্তু আমাকে বাধ্য হয়ে প্রাইভেটে যেতে হলো। তোমরা যদি একবার বলতে, আমাকে মা প্রাইভেটে যেতে বাধ্য করতো না, আর আজ আমার মারও খাওয়া হতো না। সবাই হেসে ওঠে। তাসবির রাউশের কাছে গিয়ে রাউশের হাত ধরে বলে, রাউশি আপু, তোমার থেকে এটা আমরা আশা করিনি। তানজিম আবারও তাসবিরের কান মলে দিয়ে বলে, এসব কথা না বলে এখন এটা শোন, কাউকে কিছু জানাবি না, নয়তো তোকে রামদোলায় দিব আমরা, বুঝেছিস? তাসবির বিরোধিতা করে বলে, আমি সবাইকে সবটা বলে দিব। ওজান এগিয়ে এসে বলে, এই এটাকে আজ উচিত শিক্ষা দিতে হবে, চল এটাকে সাদে বেঁধে ফেলে আসি। রাউশি এগিয়ে এসে ওজানকে বলে, থাক না ভাইয়া, ও এমনটা করবে না। তাসবিরের সামনে এসে বলে, তাসবির কাউকে কিছু বলবি না, বুঝেছিস? নয়তো আমরা বিপদে পড়ব। পরের বার হতে তোকেও সাথে নিয়ে যাব। আমরা নেক্সট যদি নরান্টেল থাকে সেখানেও যাওয়ার প্ল্যান করেছিস দেখি। পিছন থেকে মেহরানের বরাট গমগমে আওয়াজ শুনে সবাই পিছনে ফিরে তাকায়। মেহরান দরজান হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, দৃষ্টিটা রাউশির দিকে। রাউশি উঠে দাঁড়ায়। মেহরানের কথার বিপরীতে বলে, এমনটা মোটেও নয় মেহরান ভাই, আমি তো শুধু তাসবিরকে। মেহরানের হাত উঁচুনোতে থেমে যায় রাউশি। সবার উদ্দেশ্যে বলে, বলতো তোদেরকে কি শাস্তি দেওয়া যায় আজ? তানিয়া বয়ে বয়ে বলে, এবারের মতো মাফ করে দাও মেহরান ভাই। মেহরানের খাতায় মাপ শব্দটা নেই, শাস্তি প্রযোজ্য। ওজান ভাইয়ের কাছে গিয়ে বলে, দেখ ভাইয়া, তোর ভালোর জন্যই গিয়েছিলাম আমরা, ওই মেয়েটার সাথে তোকে ভালো মানাবে না। মেহরান কথা অন্যদিকে ঘুরিয়ে বলে, ওদের কথা বাদ দিলাম, কিন্তু তুই আর তানজিম তো দামড়া ছেলে, এই বয়সে এসে এমন ছেলে মানুষই কি তোদেরকে শোভা পায়? ওজান মাথা নিচু করে। মেহরান রাউশির দিকে তাকিয়ে ধমকে বলে, কান্দর। রাউশি চোখ ছোট ছোট করে তাকায়। শুধু আমি কেন, সবাইকে বলেছি। বিনা বাক্য পেয়ে সবাই কান ধরে। রাউশি ধরতে না চাইলেও বাধ্য হয়ে কান ধরে। মেহরান সবার আড়ালে একবার হাসে রাউশিকে দেখে। তানিয়া, তুই আগামীকাল বাগান পরিষ্কার করবি পুরোটা। তানজিম, তুই আগামীকাল বাড়ির সব বাজার করবি। উজান, তুই পুরো বাড়ি পরিষ্কার করবি। আর রাউশির দিকে তাকিয়ে বলে, তুই আমার জামা কাপড় ধুয়ে দিবি, একদম সব। রাউশির চোখ ছোট ছোট করে তাকিয়ে থাকে। তার কাজটা এমন কেন? মেহরান কি তাকে পছন্দ করে? তাহলে এমন রুক্ষ ব্যবহার নিশ্চয়ই করতো না। তবুও রাউশি মেহরানকে নিয়ে সন্দিহান হচ্ছে। তানজিম মাথা দুদিকে বারবার নাড়িয়ে বলে, না মেহরান ভাই, তুমি আমাদের সাথে এমন করতে পারো না, আমরা এখনও অনেক ছোট, এসব কাজ আমাদের দ্বারা পোষাবে না। বলে কপালে হাত দেয়। কষ্ট পেয়েছে এমন অভিনয় করে। ওজান তানজিমের পিঠে চাপড় মেরেই বলে, তোর তো শুধু বাজার, আমার দেখ পুরো বাড়ি পরিষ্কার করতে হবে। মেহরানের দিকে তাকিয়ে আবার বলে, ভাই তুই এমন মেয়েদের কাজ আমায় দিলি কেন? আমায় কি থার্ড পারসন বলে মনে হয় নাকি তোর? হু হু করে হেসে ফেলে মেহরান বাদে। রাউশিও মুচকি হাসে। উজান কপাল চাপড়াতে চাপড়াতে বলে, হায় আল্লাহ, কি যে দিন এলো। বড় ভাই নিজের ছোট ভাইকে তৃতীয় লিঙ্গের মনে করছে এখন। আল্লাহ, আমারে তুমি উঠাইয়া নাও। মেহরান এতক্ষণ তাদের কর্ম দেখে যাচ্ছিল, এবার ধমকে বলে, চুপ থাক হাদারাম, কাল যেন মনে থাকে সবার। এখন যে যার ঘরে চলে যা। সবাই একে একে বেরিয়ে যায়। রাউশি ও মেহরানের সামনে গিয়ে মুখ বেঁকিয়ে চলে যায়। মেহরান চোখ রাঙিয়ে তাকাতেই নিজের রুমে চলে গেল। রাতের বেলা আসমা খালা রাউশিকে খাবারের জন্য ডাকতে আসে।
খানবাড়িতে নৈশভোজন সবাই একসাথেই করে। রাউশির নিচে আসতে দুটো চেয়ার বাদে বাকি সব চেয়ার খালি পড়ে থাকতে দেখে। চেয়ার দুটো মুখোমুখি। একবার পুরো টেবিল পরখ করে বুঝে যায় কে বাকি আছে এখনও এখানে আসার। একদিন মেহরান রাতে দেরিতে ফিরত বলে একসাথে খাওয়া হয়নি। গতকালও রাউশি খেতে যায়নি নিচে। আজ তো বাঘের সামনে বসেই খেতে হবে, মানুষটা বাড়িতে আসে। রাউশির অনিচ্ছা সত্ত্বেও বারবার তার চেয়ারের সামনে গিয়ে হাঁটাহাঁটি করতে থাকে। তার এমন হাঁটাহাঁটি করা দেখে মাহবুব খান বলে উঠল, রাউশিমা, কি হয়েছে তোমার? এভাবে হাঁটাহাঁটি করছো কেন? রূপা বেগম বলেন, হ্যাঁ রে মা, কি হয়েছে? এমন করছিস কেন? বসে পড় চেয়ারে। রাউশি কিছু বলতে পারে না, বসে পড়ে। রাউশির প্লেটে খাবার দেন রোকসানা বেগম। কিছুক্ষণ পর উপর থেকে নেমে আসে মেহরান। পরনে তার কালো নেভি ব্লু টি শার্ট আর কালো ট্রাউজার। চুলগুলো ভেজা মনে হচ্ছে, গোসল করেছে হয়তো। এসে রাউশির সামনে চেয়ারে ধপ করে বসে পড়ে। মেহরানের সামনে খেতে কেমন অস্বস্তি হচ্ছে রাউশির। এটা আজ থেকেই বেশি হচ্ছে বলে রাউশির ধারণা। তানজিম, মুজান তানিয়ের দিকে তাকাতে দেখে তারা গপাগপ খেয়ে চলছে। এরা এভাবে খাচ্ছে কেন আজ? খাওয়ার মাঝে মাহবুব খান একটু কেসে সকলের সামনে মেহরানের উদ্দেশ্যে বলে, একটু আগে আজিজ কল দিয়েছিল, বলল আরিয়ান নাকি তোমাকে মনে ধরেছে। বিয়েতে সে হ্যাঁ বলে দিয়েছে। এখন তোমার কি মতামত? হতাশ করবে না নিশ্চয়ই? মাহবুবের কথা শুনে উজানের ভাত গলায় আটকে যায়। তানজিম সে সময় পানি খাচ্ছিল। মুখ দিয়ে পানি বেরিয়ে প্লেটের পাশে গিয়ে পড়ে। তানিয়া কাশতে শুরু করে। তাদের মাঝে শুধু মেহরান আর রাউশি শান্ত। মেহরান নির্বিকার ভঙ্গিতে খেয়ে চললেও রাউশি পাশে থাকা তানিয়ার পিঠে হাত বুলাচ্ছে। ছেলে মেয়েদের এক একজনের এমন অবস্থা দেখে বড়রা ব্রু কুচকায়। মাহবুব নিজের ছোট ছেলেকে বলেন, কি হলো তোমার? উজান তার বাবাকে বলে, কিছু না বাবা, আজ খাওয়া বেশি হয়ে গেছে আমার, তাই গলায় খাবার আটকে গেছে। মাহতাব খান তার বড় ছেলেকে জিজ্ঞেস করে, আর তোমার কি সমস্যা হলো? খাবার তো নষ্টই করলে। এমন ভয়ানক কথা শুনলে খাবার শুধু গলায় নয়, কলিজায়ও আটকে যায়। তানজিম কথাটা বিড়বিড় করে বলায় কেউ শুনতে পায় না। মাথা নিচু করে বসে আছে সে। মেহরানের এবার তার বাবার কথার প্রেক্ষিতে জবাব দেয়, মেয়েটাকে আমার পছন্দ হয়নি। মাহবুব খান নাখোশ। কেন? মেয়েটা অভদ্র, সেলফ রেসপেক্ট নেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমার নিজের পছন্দ করা একজন আছে। ওপাশ থেকে উত্তর হ্যাঁ আসলে আমি নিজেই বিয়ের বিষয়ে এগিয়ে যাব, তার আগে নয়। তাই আমার বিয়ে নিয়ে বিষয়বস্তু আপাতত মাথা থেকে ঝেড়ে ফেলো তোমরা। দিনটা শুক্রবার, আজ সবাই বাসায় থাকবে। তবে বাড়ির কর্তারা কি একটা কাজে যেন শহরের বাইরে গিয়েছে। সকালে তাড়াহুড়ো করে নাস্তা করেই তানজিম চলে গিয়েছে বাজার করতে, সাথে উজানও আছে। উজানের শাস্তি কমিয়ে দিয়ে তানজিমের সাথে বাজারের দায়িত্ব দিয়েছে মেহরান। এদিকে তানিয়া এনামুল চাচার সাথে মিলে বাগান পরিষ্কার করছে, তার কাজটা বেশ সহজ। মালিহা খান সহ নাহিন আর মাইশাও এসেছে এ বাড়িতে। মাইশা তানিয়াকে নিয়ে মজা করছে, অথচ তারাও এই প্ল্যানে সংযুক্ত ছিল। নাহিন গিয়েছে রাউশিকে খুঁজতে। বাড়ির কর্ত্রীরা বেশ অবাক ছেলেমেয়েদের আজ এত কাজ করতে দেখে। জীবনে একটা ছোট কাজ পর্যন্ত করে না তারা, নাকি আবার বাজারের কাজ, বাগানের কাজ এসব করছে। এদিকে মেহরানের রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে বেশ অনেকক্ষণ হলো। দরজা ভেতর থেকে লাগানো। মানুষটা কি ঘুমাচ্ছে নাকি জেগে আছে বুঝতে পারছে না রাউশি। সকাল 11টা বাজে প্রায়। এখনো কি এই লোক ঘুমাচ্ছে নাকি? রাউশি এবার ঠিক করে দরজায় নক করবে। নক করার জন্য হাত বাড়াতেই দরজা খুলে যায় ভেতর থেকে। রাউশি চটজলদি হাত সরিয়ে এনে মাথা নিচু করে নেয়। বুঝতে পারল মেহরান সামনে তার দিকে তাকিয়েই দাঁড়িয়ে আছে। মাথা তুলে একবার মেহরানের দিকে তাকায় রাউশি। চুলগুলো কেমন এলোমেলো, তবে বাকি সব পরিপাটি লাগছে। দীর্ঘশ্বাস ছেড়ে রাউশি বলে, ভাইয়া তুমি গতকাল। ভেতরে আয়। মেহরান শান্ত থাকলেও তার কথার ধরন সবসময়ই গম্ভীর শোনায়। এই এক জিনিস রাউশির আজকাল ভীষণ অপছন্দ। রাউশি ছোট ছোট কদম ফেলে ভেতরে ঢোকে। মেহরান দরজা খোলায় রেখে দেয়। দরজার সাথে হেলান দিয়ে পা আড়াআড়িভাবে রেখে দাঁড়ায় সে। আর বলে, আমার সব কাপড়গুলো সব ধুয়ে দিবি, একটাও যেন বাদ না থাকে। রাউশি মনে মনে ভাবে ওয়াশিং মেশিন তারে কাজ সহজ করে দেবে। কিন্তু সেই আশায় এক বালতি জল ঢেলে দেয় স্বয়ং মেহরান নিজে। সে দুহাত বুকে গুজে তার রুক্ষ আওয়াজে শুধায়, নিজের হাতে ধুয়ে দিবি, কোনো প্রকার কোনো মেশিন ব্যবহার চলবে না। রাউশির মুখটা চুপসে যায়। এইসব কাজ সে কখনোই করেনি। আজ বাধ্য হয়ে না করলেও করতে হবে। কারণ বাড়িতে যদি জেনে যায় তারা লুকিয়ে লুকিয়ে কি কাণ্ড করেছে গতকাল, তাহলে তাদের ওপর ঘূর্ণিঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা 100%। রাউশি দাঁতে দাঁত চেপে কাজ শুরু করার জন্য উদ্যত হয়।
ওয়াশরুমে ঢুকে দেখে একগাদা কাপড়। চোখ কপালে ওঠার জোগাড় রাউশির। পেছনে ফিরে তাকাতেই মেহরানকে দাঁড়িয়ে থাকতে দেখে বোকা হাসি দেয়। মেহরান ভ্রু নাচিয়ে ইশারায় প্রশ্ন করে, কি? রাউশি পরপর দুদিকে মাথা নাড়ায়। বোঝায় কিছু না। সামনে ঘুরে মুখ ভেঙচে ওঠে। তার মাথায় আগুন এখন দাবানলের মতো সর্বাঙ্গে ছড়িয়ে পড়ছে যেন। নিজের কাজ শুরু করে দেয় রাউশি। মেহরান ওয়াশরুমের দরজার সামনে দাঁড়িয়ে দেখে রাউশিকে। এসব কাজ রাউশি পারে না, তবুও কোনোভাবে কাপড়গুলো নাড়াচাড়া করছে। হঠাৎ হাতে সবকিছুর মাঝে কালো কিছু একটা দেখে হাতে নেয়। ভালোভাবে ধরে দেখতেই চমকে ওঠে রাউশি। চোখ বড় বড় হয়ে যায় তার। ঠোঁটজোড়া ফাঁক হয়ে যায় কিঞ্চিত। এদিকে মেহরান ফোনে কথা বলছিল, এরই মাঝে রাউশির হাতে ওই বস্ত্রটি দেখে নিজেও চমকে ওঠে। ফোন বিছানায় ছুঁড়ে মেরে নিজেও ওয়াশরুমে ঢুকে রাউশির হাত থেকে সেই বস্ত্রটি ভেজা অবস্থাতেই কেড়ে নেয় আর ধমকে বলে, তোর কাপড় ধুয়ে দিতে হবে না, চলে যা। রাউশি উঠে দাঁড়ায়। মেহরানকে জব্দ করার মতো মারাত্মক একটা ফন্দি আটে সে। তবে এই সময় রাউশি নিজেও অস্বস্তিবোধ করতে থাকে কিছুটা। এমন একটা অবস্থায় পড়ে যাবে দুজনেরই ভাবনার বাইরে ছিল। তবুও রাউশি দুষ্টুমির ছলে মেহরানকে বলে, কেন ভাইয়া? ধুয়ে দি সব কাপড়। মেহরান চোখ রাঙায়। রাউশি নিভে যায়। তবুও মেহরানকে বাজিয়ে দেওয়ার জন্য মুখ টিপে হেসে বলে, ভাইয়া ওটা কি যাই। বাকি কথাটা বলার আগেই মেহরান ধমকে বলে, চর খেতে চাস রাউশি? রাউশি দুই গালে হাত দিয়ে মাথা দুদিকে নাড়ায়। মেহরানকে পাশ কাটিয়ে বের হতে যাওয়ার সময় পা পিছলে হুট করেই বাথরুমের ভেতর পড়ে যায় রাউশি। চিৎকার দিয়ে ওঠে সে, ওমা আগো। মেহরান উল্টো দিকে ঘোরা ছিল। যখনই রাউশির চিৎকার শোনে তখনই পেছনে ফিরে রাউশিকে কোমরে হাত দিয়ে চিটকটান হয়ে শুয়ে থাকতে দেখে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ে। হাতে থাকা জিনিসটা ফেলে দিয়ে দ্রুত গিয়ে রাউশিকে জিজ্ঞাসা করে, পড়ে গেলি কিভাবে গাধা? রাউশি কোমর ধরে চোখ মুখ খিচে আছে। ব্যথাটা যে সাংঘাতিক পরিমাণে পেয়েছে এটা আর বুঝতে বাকি নেই মেহরানের। রাউশির মুখ লাল হয়ে গেছে। পরনের কাপড়ও ভিজে গিয়েছে। হুট করেই রাউশিকে কোলে তুলে নেয় মেহরান। রাউশি বিষয়টা বুঝতে পেরে খিচিয়ে বন্ধ রাখা চোখ দুটো খুলে মেহরানকে দেখে নিজেও হতবম্ব হয়ে পড়ে। নামতে চেষ্টা করার মতো শক্তি তার কাছেও নেই। কোনোমতেই হেঁটে নিজের রুমে যাওয়া সম্ভব না ভেবে আস্তে ধীরে মাথা নিচু করে অনিচ্ছা সত্ত্বেও মেহরানের গলা জড়িয়ে ধরে। ব্যথাতুর অনুভূতির সাথে মিশে রয়েছে লজ্জা আর নতুন এক অদ্ভুত অনুভূতি, যার সংমিশ্রণে রাউশি নিজের ব্যথার কথায় কয়েক সেকেন্ডের জন্য যেন ভুলে যায়। এদিকে মেহরান রাউশিকে নিয়ে বেরিয়ে আসে বাইরে। রাউশির ঘন ঘন গরম নিঃশ্বাস তার টি-শার্টের ভাঁজ গলিয়ে যেন বুকের মাঝেও পৌঁছাচ্ছে। অন্যরকম অনুভূতি। এই অনুভূতির সাথে মেহরান একদিনে বেশ পরিচিত হয়ে গেছে। অদ্ভুত ভালোলাগা যেন আকরে ধরছে মেহরানকে। মেহরান রাউশিকে কোলে নিয়েই তার রুম থেকে বেরিয়ে রাউশির রুমের দিকে অগ্রসর হয়। রাউশি চোখ তুলে মেহরানের দিকে তাকাতেও চোখাচোখি হয়। দুজনেই চোখ সরিয়ে নেয়। রাউশির চোখমুখে ব্যথার দৃঢ়তা এবার স্পষ্ট হলেও মেহরানের ঠোঁটের কোণে বাঁকা এক ক্ষীণ হাসি, যেটা চক্ষু এড়ায় না রাউশির। মানুষটা হাসছে। সে ব্যথা পেয়েছে আর এই লোক হাসছে। ব্যথার কথা মনে পড়ে আবারও কুঁকড়ে যায় রাউশি। ঘন ঘন শ্বাস ফেলে। এদিকে মেহরান খুব কষ্টেই নিজেকে সামলে রাখছে। পুরুষমন তার কাছে যদি হয় প্রিয় নারী আর ভাবতে পারে না মেহরান। দ্রুত রাউশির রুমের দরজা খুলে ভেতরে খাটের ওপর শুইয়ে দিয়ে আসে মেয়েটাকে। নাহিন সিঁড়ি বেয়ে উপরে উঠছিল। মেহরান রাউশিকে কোলে করে রাউশির রুমে ঢুকতে দেখে চোখ কপালে উঠে যায়। মস্তিষ্কে দুষ্টু কথাবার্তা উকি দিতে থাকে। চুপি চুপি গিয়ে রাউশির রুমের দরজায় উকি মারে। রাউশি মেহরানকে ভাঙ্গা আওয়াজে বলছে, এইসব কিছু আপনার জন্য হয়েছে। আমার কোমর ভেঙে গেছে। এবার যেন চোখ দিয়ে জল গড়ায় রাউশির। মেহরান একবার রাউশির দিকে তাকিয়ে বলে, চোখ আকাশে তুলে হাঁটলে পড়ে তো যাবিই। আমার দোষ দিচ্ছিস কেন? করুণ আর্তনাদে বলে, আপনি যদি আমায় কাপড় ধোয়ার কাজ না দিতেন তবে আজ এমনটা হতো না। কথাটুকু বলেই আবার ব্যথায় কুঁকড়ে ওঠে রাউশি। মেহরান ফোঁস করে একটা শ্বাস ফেলে, ভালোভাবে হাঁটতে পারিস না, এটা তোর ব্যর্থতা। রাউশি কথা বলার মুডে নেই। চুপ করে যায়। নাহিনকে দরজার আড়ালে দাঁড়িয়ে থাকতে দেখে মেহরান বলে ওঠে, নাহিন যা, তোর ছোট মামিকে ডেকে নিয়ে আয়। নাহিন নিজের নাম শুনতাই লাফিয়ে ওঠে। মেহরানের কথা মতো নিচে চলে যায়। এদিকে মেহরান আবারও রাউশির দিকে তাকিয়ে বলে, বেশি ব্যথা লাগছে? না ভাইয়া, খুব আরাম লাগছে। চাইলে আপনি গিয়ে করে ট্রাই করতে পারেন কেমন লাগে।
রাউশি যে অভিমান করেছে এটা বুঝতে পারে মেহরান। তবুও নিজের দোষ কখনোই দিতে প্রস্তুত নয় সে। রাউশির পাশেই মেহরান বসে পড়ে। তার দিকে মুখ ফিরিয়ে খুব কাছে চলে আসে মেহরান রাউশির। রাউশির চোখ মুহূর্তেই বড় বড় হয়ে যায়। তাদের মাঝের দূরত্বটা কয়েক 2 ইঞ্চি হবে মাত্র। রাউশি আবারও ঘন ঘন শ্বাস ফেলে। অদ্ভুত হৃদয় শীতল করা এই অনুভূতির সাথে সে পূর্বপরিচিত নয়। এই প্রথম এমন হচ্ছে। আয়াসের প্রতি ক্রাশ ছিল ক্ষণিকের। মানুষটা তো কখনো কাছেও আসেনি। এমনকি বিয়ের আগে তো কথাও তেমন বলতো না, আর বিয়ের পর তো চলেই গেল। আর তার প্রতি আসার কথাও না যেন। তবে মেহরানের প্রতি তার এই প্রগাঢ় অনুভূতি পর্যায়ক্রমে বাড়ার একটা সম্ভাবনা আছে বলে মনে করছে রাউশি। তবুও নিজেকে দমিয়ে রাখবে বলে ভেবে নেয় রাউশি। মেহরান অদ্ভুতভাবে বলে, তোর ধারণা যদি এই হয় ব্যথা আমার জন্য পেয়েছিস, তাহলে আমি এই ব্যথা উপশম করে দেই, কি বলিস? চমকে ওঠে রাউশি। কথাটা কেমন যেন শোনালো তার কাছে। হৃদয় শীতল করার মতো বাক্য, আবার বিস্মিত হওয়ার মতো। রাউশি চোখ মুখ খিচে বলে, দরকার নেই, দরকার নেই। আপনি আপনার রুমে চলে যান। মেহরান সরে যায়, বসা থেকে উঠে দাঁড়ায়। আর তখনই হন্তদন্ত পায়ে ভেতরে প্রবেশ করেন রূপা বেগম। কাছে এসে মেয়ের ওই অবস্থা দেখে জিজ্ঞাসা করে কি হয়েছে। মেহরান একবার রাউশির দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে রূপা বেগমকে বলে, সিঁড়ি বেয়ে নিচে নামছিল, তখন পা পিছলে সিঁড়ির মধ্যে পড়ে গেছে। রাউশি অবাক হয়। এই লোক মিথ্য বলছে। সত্যিটা বললেও তো আবার সব ফাঁস হয়ে যেত ভেবে নিজেও চুপ থাকে রাউশি। রূপা বেগম মেয়েকে হালকা শাসানোর সুরে বলেন, সাবধানে হাঁটতে পারিস না, যে এখানে সেখানে পড়ে যাস। মেহরান উঠে চলে গিয়েছে। নিজের রুমে চলে যায় সে। এদিকে রূপা বেগম মেয়েকে শাসালেও আবার মেয়ের জন্য বেশ চিন্তাও করছেন। রাউশি সারাদিন বিছানায় শুয়ে কাটিয়েছে। এক একজন আসছে, আর কি হয়েছে, এখন কেমন আছে, এসব জিজ্ঞাসা করছে, আর রাউশির জন্য তাদের খারাপ লাগা প্রকাশ করছে। সারাদিন মেহরানও একবারও দেখে যায়নি মেয়েটাকে। রাউশির নবীন বন্ধুবান্ধবগণ মেয়েটাকে ফোন করেছে বিকেলে কেমন আছে, কেমন কি, ভার্সিটি যায়নি কেন গতকাল। নুজাইশ স্যার নাকি বেশ কয়েকবার জিজ্ঞাসা করেছে রাউশির কথা। নুজাইশের নাম শুনতেই রাউশির সেদিনের কথা মনে পড়ে যায়। রাউশির মতে নুজাইশ একটা পাগল, তাই খুব একটা পাত্তা দেয় না। তবে সবচেয়ে বিস্মিতকর তথ্য হলো আশ স্যারও নাকি গতকাল রাউশির কথা জিজ্ঞাসা করেছে। রাউশি ভেবে পাচ্ছে না এই শালা আবার তার কথা জিজ্ঞাসা করছে কেন। ভার্সিটি গেলে একটা উচিত শিক্ষা দেবে বলে ঠিক করে রাউশি। রাতে খাবার নিয়ে তার ঘরে প্রবেশ করে মেহরান। সারাদিনে এই মাত্র দ্বিতীয়বারের মতো দেখা এই মেহরানের সাথে। মেহরানকে দেখতেই মুখ ঘুরিয়ে নেয় রাউশি। মেহরান কাছে গিয়ে বলে, মুখ ঘুরিয়ে লাভ নেই, এই মুখই তোর আজীবন দেখতে হবে। রাউশি বুঝতে পারে না কথাটা। বলে, কি, খেয়ে নে। খাবো না, আমি খাইয়ে দিচ্ছি। ওয়েট, তাহলে তো আরো বেশি খাবো না। বিরক্ত হয় মেহরান। বাচ্চামো করিস না। করছিও না, মুখে মুখে তর্ক করছিস না, শুধু উত্তর দিচ্ছি। মেহরান এবার রেগে যায়। মেহরানের মুখ দেখে সেটা বুঝে যায় রাউশি, তাই চুপ হয়ে যায়। মেহরান বিষয়টা বুঝতে পেরে রাউশিকে খাওয়াতে শুরু করে। মেয়েটাও খেতে থাকে। খুব যত্নাকারে খাইয়ে দেয় মেহরান রাউশিকে। খাওয়া শেষ হতেই পানি খাইয়ে বের হয়ে যায় মেহরান। মেহরানের কাজে ভীষণ মুগ্ধ হয় যেন রাউশি। মনের কোণে কিছু রং বেরঙের প্রজাপতি উড়াল দিতে থাকে। কিছুক্ষণ পরই আবার রুমে আসে মেহরান। রাউশির সামনে দাঁড়িয়ে বলে, ঘুমিয়ে পড়, কাল থেকে যেন আর কোনো বাদরামি করতে না দেখি তোদের। আজ শাস্তি কম ছিল, এরপর দ্বিগুণ হবে। রাউশি খুশি মুখ মুহূর্তেই কালো হয়ে যায়। এই লোক এতক্ষণ তাকে সিম্প্যাথি দেখিয়েছে শুধু। মেহরান রুম থেকে চলে যাওয়ার সময় দরজার কাছে গিয়ে থেমে যায়। পেছনে না তাকিয়েই বলে, আর একটু তাড়াতাড়ি বুঝতে শিখিস, বয়স বেড়ে যাচ্ছে। এখনো অবিবাহিত আমি। রাত তখন গভীর। এই গভীর রাতে পুরো রুম কাঁপিয়ে আশের ফোন বেজে ওঠে। তখন আশ ঘুমাচ্ছিল। বুকের ওপর লেপ্টে শুয়ে আছে অনিমা। ফোনের আওয়াজ শুনে তার ঘুমে কিছুটা ব্যাঘাত ঘটে। আশ পাশ থেকে ফোনটা নিয়ে ঘুমু ঘুমু চোখে একবার তাকিয়ে দেখে তার মা কল করছে। আশ কল ধরতেই ওপাশ থেকে কান্নার আওয়াজ শোনা যায়। আশ মায়ের কান্নার আওয়াজ শুনে ধরফরিয়ে অনিমাকে সরিয়ে উঠে পড়ে আর উদ্বিগ্ন স্বরে জিজ্ঞাসা করে, কি হয়েছে মা, কাঁদছ কেন? ওপাশ থেকে আমিনা বেগম কাঁদতে কাঁদতে বলেন, বাবারে, তোর বাবাকে হাসপাতালে ভর্তি করিয়েছি। আধ ঘন্টা আগে স্ট্রোক করেছে।
এখন হাসপাতালে আছি। বাবা তুই আয় না রে, তোর বাবার অবস্থা ভালো নেই রে। ঘুম ঘুম চোখে অনিমা আশকে ঝাড়তে থাকে এপাশে। কেন এভাবে সরিয়ে দিল? এদিকে আশ হতবম্ব হয়েছে। বাবার এমন অবস্থার কথা শুনে নিজেকে সামলে রাখতেও পারছে না। তার বাবা কিছুদিন ধরে অসুস্থ ছিল, তবে হঠাৎ করে এমন হয়ে যাবে এটা আশা করেনি। তার মাকে বলে, মা আমি এখনই রওনা দিচ্ছি, বাবার খেয়াল রাখো, আমরা আসছি। কথাটা শুনে অনিমা জিজ্ঞাসা করে ওঠে, এখনই রওনা দিবে মানে? কোথায় যাবে? অনিমা, বাবা স্ট্রোক করেছে, এখনই যেতে হবে আমাদের, অবস্থা ভালো নয় বাবার। কথাটা বলতেও আশের কেমন যেন কণ্ঠনালী কেঁপে ওঠে। এদিকে অনিমা ঘোর বিরোধিতা করে বলে, পাগল হয়েছ, এই সময়ে কোথায় যাব? আমার ঘুমে ধরেছে, তোমার বাবা দেখবে কালই ঠিক হয়ে যাবে, এত চিন্তার কি আছে? বয়স হয়েছে এখন, এসব একটু আধটু হবেই, বাদ দাও। আশ অগ্নিদৃষ্টে তাকায় অনিমার দিকে, ধমকে বলে, তুমি কি বলছো তুমি জানো অনিমা? ভালো কথাই বলছি, এতে ধমকাচ্ছ কেন? আশ নিজের চুল টেনে ধরে। সে তার বাবাকে ভালোবাসে, অনিমার কাছ থেকে এমন কথা মোটেও আশা করেনি। সে তো ভেবেছিল অনিমা নিজেই আরো বেশি যেতে চাইবে, তবে তার ধারণা ভুল ছিল। তার মন চাইছে অনিমাকে একটা চড় দিতে, তবে আপাতত সেসব ঝামেলা না করে সে উঠে দাঁড়ায়। মাথায় আপাতত অন্য কিছু রাখা দায় হয়ে যাচ্ছে। আলমারি থেকে দরকারি জিনিসপত্র বের করে নেয়। এতে অনিমা ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে। ওয়াশরুম থেকে রেডি হয়ে এসে ফোনটা হাতে নিয়ে গাড়ির চাবি নিয়ে বলে, তুমি থাকো, আমি গেলাম। বাবার এমন কঠিন পরিস্থিতিতে অমানুষের মতো বসে থাকতে পারবো না। তাচ্ছিল্য হাসে অনিমা, অমানুষটা তো অনেকদিন আগেই করে ফেলেছ। আশ বের হতে যাচ্ছিল, এই সময় এমন কথা শুনে থেমে যায়। রাউশির কথা মনে ওঠে তার। মেয়েটাকে সেদিন ভার্সিটি দেখার পর প্রায় 6 দিন হয়ে গেল ভার্সিটিতে আর দেখেনি। তার জন্যই কি ভার্সিটি যাওয়া বন্ধ করেছে নাকি? আশ তো আর আগে থেকে জানতো না এই ভার্সিটিতেই রাউশি ভর্তি হবে। এত বড় নামিদামি ভার্সিটিতে লেকচারার হওয়ার সুযোগ পেয়েছে, এই সুযোগটা কিভাবে হাতছাড়া করত আশ? বাবার কথা মনে পড়তেই এসব ভুলে গিয়ে অনিমাকে ফেলেই তাড়াহুড়ো করে রুম থেকে বেরিয়ে যায়। অনিমা তাচ্ছিল্য হেসেই যাচ্ছে। এদের ঢং দেখলে সে বাঁচে না। আশের সাথে তার প্রেমে সম্পর্ক 4 বছরের হলো, তবে আশের বাবা হুট করেই আশকে বিয়ে দিয়ে দেয়। এতে অনিমা রেগে সেদিনই বিদেশে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আশ সেটা জেনে গেলে সেও অনিমার সাথে চলে যায়। সেখানেই তারা লিভ ইনে থাকা শুরু করে। অনিমা সেসব ভুলে গিয়ে রুমের দরজা বন্ধ করে আসে। যার যেখানে যাওয়ার যাবে, তার এতে মাথা ঘামানোর কোনো ইচ্ছে নেই। সে তো আরো মনের শান্তিতে ঘুমিয়ে পড়ে। আজ ভার্সিটি যাওয়ার ইচ্ছে আছে রাউশির। কোমর ব্যথা সেরে গিয়েছে তার কয়েকদিন হলো, তবে ভার্সিটি যায়নি ইচ্ছে করেই। এ কদিনে মেহরানের সাথেও দেখা করেনি রাউশি। মানুষটার থেকে লুকিয়ে লুকিয়ে দিন পার করে দিয়েছে। মেহরানের বিষয়টা খুব ভালোভাবেই বুঝে গিয়েছে রাউশি। তবে জোরটা তার এখানেই যে রাউশি ডিভোর্সি হিসেবেই গণ্য সমাজে। শব্দটাতেও কিছুটা অস্বস্তিবোধ যেন অগাধ মিশে, যার দরুন চাইলেও সে আর কোনো সম্পর্কে জড়াতেও একটা জোরতা সংকোচবোধ করবে। রাউশি এমনটাও চায় না কখনো। তাই তো মেহরানের থেকে এই কদিন লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে। মেহরান সারাদিন বাড়িতে না থাকলে সারাদিন এভাবেই থাকে। তবে মেহরান যখন আসে, এই খবর আবার তাকে তাজবির দিয়ে যায়, তখনই দরজা লাগিয়ে রুমে বসে থাকে। এতে অবশ্য বাড়ির লোকেরাও অনেকে অনেক কথা বলেছে। কি হয়েছে, এভাবে থাকে কেন? এসব প্রশ্ন প্রায় প্রতিনিয়তই করে গেছে, তবে রাউশি সেই মুহূর্তগুলোতে নীরব, নিরুত্তর ছিল। কি বলবে সে সবাইকে? এই মেহরান ভাইয়ের থেকে দূরে দূরে থাকছে, এটা তো বলা সম্ভব না। রাউশি ঠিক করেছে এই বাড়িতে মেহরান ভাই যতদিন থাকবে ততদিন ভালোভাবে থাকা হবে না। এ বাড়ি ছাড়া কোথায় যাবে সে চিন্তাও করেছে কদিন। ভার্সিটির পাশে গার্লস হোস্টেলে থাকার ডিসিশনও নেওয়া হয়েছে তার। তবে এটা এখন বাস্তবায়ন করা বাকি শুধু। রেডি হয়ে নিচে নেমে আসে রাউশি। আজ সে মুক্ত, কারণ মেহরান 1 সপ্তাহের জন্য শহরের বাইরে যাবে বিজনেসের প্রয়োজনীয় কিছু কাজে। এ খবর আবার তাজবির দিয়েছে রাউশিকে। তাজবিরকে করা একটা ট্রিট দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে রাউশি। তাজবির তো মহা খুশি। মেহরান সকালেই চলে গিয়েছে, তাই তো এখন নিশ্চিন্তে বের হতে পেরেছে। এ কদিনে মেহরান নাকি অনেকবার তার ব্যাপারে বলেছে, জিজ্ঞাসা করেছে, তবে এর উত্তর তো আর কেউ জানে না, তাই কেউ কিছু বলতে পারেনি। এদিকে দরজার সামনে কোনো মানুষের অস্তিত্ব যে অনেকবার ছিল সেটা রাউশি অনেক ভালোভাবে বুঝতে পেরেছে।
ওটা যে মেহরান সে বিষয়ে আবার নিশ্চিত নয় রাউশি। তবুও সন্দেহ করতে দোষ কোথায়? রাউশি নিচে আসতেই উর্মিলা বেগমের সাথে মুখোমুখি হয়। উর্মিলা বেগম রাউশিকে দেখে জিজ্ঞাসা করেন, ভার্সিটি যাচ্ছিস মৌরি? হ্যাঁ বড় মা। খেয়ে যা। তানিয়া কোথায়? ও যাবে না আজ? রাউশি তাড়াহুড়ো করতে করতে বলে, না বড় মা, তানিয়া নাকি অসুস্থ, ও যাবে না আজ ভার্সিটি। আমি আসি, আজ অনেক দেরি হয়ে গেছে, বলেই বড় বড় কদম ফেলে চলে যায়। উর্মিলা বেগম এপাশ থেকে চেঁচিয়ে, গাড়িতে করে যা বলেন। তবে রাউশি শুনতে পেল কিনা বুঝতে পারেন না। রান্নাঘরের দিকে চলে যান তিনি। সকালের এই সময়টায় বাড়ির কর্ত্রীরা ব্যস্ত থাকেন। রাউশি বাইরে এসে গাড়িতে না চড়ে রিকশায় করে যাওয়ার সিদ্ধান্ত নেয়। গেইটের সামনে এসে একটু হেঁটে গিয়ে রাস্তার মোড়ে যায়। ওখানেই রিকশা সিএনজি সব পাওয়া যায়। রাউশি সেখানে গিয়ে একটি রিকশায় উঠে পড়ে। রিকশাকে ঠিকানা বলে দেয় রাউশি। রিকশা ধীর সুস্থে গন্তব্যে যেতে থাকে। ফোনে ভাইব্রেট হতেই দেখে রুনা কল করছে। মেয়েটা প্রতিদিনই তার খোঁজ নিয়েছে। আজ রাউশি ভার্সিটি যাবে শুনে অনেক খুশি সে। রিকশাটা ভার্সিটির রাস্তা ধরে যেতেই কোথা থেকে যেন একটি গাড়ির সাথে হুট করেই ধাক্কা লেগে যায়। এতে রাউশি রিকশা থেকে পড়ে যায়। গাড়িটি ডান পাশের রাস্তা দিয়ে এসেছে। গাড়ির বেগ অতিদ্রুত ছিল না বলে রিকশার বেশি ক্ষতি হয়নি। রাস্তায় বাঁক নিতেই হয়তোবা এমন হয়েছে। তবে রাউশি আর রিকশাওয়ালা হাটের কনুইয়ে বেশ কিছুটা চোট পায়। রিকশাওয়ালা আরও কোথাও চোট পেয়েছে কিনা এটা বুঝতে পারে না রাউশি। তবে রিকশাওয়ালা গাড়ির ড্রাইভারকে চেঁচাচ্ছেন। মাটি থেকে ব্যাগটা নিয়ে জামাকাপড় ঝাড়তে ঝাড়তে উঠে দাঁড়ায় রাউশি। পায়ের হাঁটুতেও ব্যথা অনুভব করে সে। এদিকে গাড়িতে থাকা মানুষটাও নেমে আসে। মৌরিনকে দেখে নুজাইশ অবাক হয়ে যায়। কাছে এসে উদ্বিগ্ন উৎকণ্ঠা নিয়ে বলে, এই মৌরিন, আপনি ঠিক আছেন তো? মাথা তুলে নুজাইশকে দেখে রাউশি। রাউশি বেশ আঘাতপ্রাপ্ত। তার ওপর এই নুজাইশ স্যার সেই আঘাতের কারণ। আবার কাছে এসে এমন বেকুবের মতো প্রশ্ন করছে। নিজেকে যথেষ্ট সংযত রেখে তবুও বলে ফেলে, অ্যাক্সিডেন্ট করিয়ে কাছে এসে ঠিক আছে কিনা ব্যাপারটা বেশ মজাদার, তাই না স্যার? থতমত খেয়ে যায় নুজাইশ। বারবার মাথা এদিক ওদিক নাড়িয়ে বলে, এক্সট্রিমলি সরি ডিয়ার স্টুডেন্ট, আমি খেয়াল করিনি। ডিয়ার স্টুডেন্ট কথাটা কেমন শোনাকেও অতটা পাত্তা দেয় না রাউশি। রাউশির এখানে তামাশা করার মতো ইচ্ছে নেই। আশেপাশে মানুষ জড়ো হয়েছে। লোকজন এসে নুজাইশকেও কথা শোনাচ্ছে, সাথে রিকশাওয়ালাও শোনাচ্ছে। নুজাইশ অবশ্য সেদিকে কান না দিয়ে মৌরিনের দিকেই চিন্তিত মুখে তাকিয়ে আছে। রাউশিকে আবারও বলে নুজাইশ, চলো রাউশি, তোমায় হাসপাতালে নিয়ে যায়। ওপাশ থেকে এবার রিকশাওয়ালা চেঁচিয়ে বলে, খালি আফারেই কেন? আমিও তো ব্যথা পাইছি। আমারে মানুষ মনে হইতাছে না নাকি? নুজাইশ বিরক্তিকর চাহনি দিয়ে বলে, আপনি তো মৌরিন না, আপনার ব্যবস্থা আমার ড্রাইভার করবে। এখন ডিস্টার্ব করবেন না। কান ঝালাপালা করে দিচ্ছেন। রিকশাওয়ালা কণ্ঠে দ্বিগুণ ঝাঁজ মিশিয়ে চিবিয়ে চিবিয়ে বলে, সুন্দরী মাইয়া দেখলেই খালি গায়ে পরবার মন চাই না আপনেগোর। খারাপ বেডা। নুজাইশ কথাটা শুনে রিকশাওয়ালার দিকে চোখ বড় বড় করে তাকায়। রিকশাওয়ালা কিছুটা বিচলিত হয়, তবে নিজেকে দমিয়ে রাখে না। কিছু বলার আগেই রাউশি থামিয়ে দেয়। নিজে থেকে কিছু টাকা বেশি দিয়ে দেয় রিকশাওয়ালাকে, উনার চিকিৎসা এবং ক্ষয়ক্ষতির জন্য। এতে অবশ্য নুজাইশ অনেক কিছুই বলল, তবে রাউশি শুনল না। নুজাইশকে দেরি হচ্ছে বলে হাঁটা ধরে রাউশি। এদিকে ভার্সিটির কাছাকাছি থাকায় নুজাইশও আর রাউশির পিছু পিছু গেল না। অন্যরা দেখলে খারাপ ভাববে। তবে নুজাইশ উৎফুল্ল চিত্তে গাড়িতে উঠে বসে। আজ অনেকদিন পর মৌরিনের দর্শন পেয়েছে সে। মৌরিনের নাম্বার খুঁজেছিল অনেকবার, তবে পায়নি। মেয়েটা তার ধরাছোঁয়ার বাইরেই বলা চলে। নুজাইশ ঠিক করেছে তার বোনের বিয়েতে মৌরিনকেও ইনভাইট করবে। এটা কতটা যুক্তিসঙ্গত হবে সেটা তার জানা নেই, তবে দেওয়াই যায় বলে নুজাইশের ধারণা। রাউশি ভার্সিটি প্রাঙ্গণে পা রাখতেই কোথা থেকে যেন রুনা, নাইম, হাসিব, মিলি, শ্রুতি আর ইউসুফ দৌড়ে রাউশির কাছে আসে। রুনা রাউশিকে জড়িয়ে ধরে, এতদিন তুমি আসোনি, তোমায় মিস করেছি। আমিও তোমাদের মিস করেছি। নাইম বলে, এই রাউশি, আমিও তোমাকে মিস করেছি। নাইমকে থামিয়ে হাসিব ইউসুফের কাঁধে হাত রেখে বলে, ইউসুফ বেশিই মিস করেছে তোমায় রাউশি। ইউসুফ কড়া নজরে তাকায়। ছেলেটা চশমা পরা, ভোলাভালা দেখতে। পড়ালেখায় ভীষণ সেন্সিটিভ। তার বাবা মা ডাক্তার, ছেলেকেও ডাক্তার বানাতে চেয়েছিলেন, তবে ইউসুফ নাকি মানা করে দেয়।
এসব গল্প রুনার থেকে শোনা রাউশির। সবার ব্যাপারে কমবেশি জানা হয়ে গেছে তার। রাউশিকে ধরে নিয়ে যায় সবাই তাদের ডিপার্টমেন্টের পেছনে থাকা কৃষ্ণচূড়া গাছটির দিকে। কৃষ্ণচূড়া ফুল ফোটেনি গাছে, তবে আর 1-2 মাস পর ফোটার সম্ভাবনা প্রখর। রাউশিকে এতক্ষণ খেয়াল না করলেও এবার শ্রুতি খেয়াল করে বলে, এই রাউশি হাতে চোট পেলে কোথায়? রাউশি এবার সবাইকে পুরো ঘটনা খুলে বলে। রুনা বলে, এই নুজাইশ ব্যাটা দিনকানা মনে হয়। মিলি বলে, নুজাইশ স্যারকে নিয়ে কিছু বলিস না তোরা, উনি আমার ক্রাশ। শ্রুতি বলে, ক্রাশ মাই ফুট। ব্যাটার চেহারা লম্বা মুলার মতো, ওই লম্বা মুলাটাকেই আমার পছন্দ। মিলি লাজুক হেসে ফেলে। বাকিরা মিলির এমন আচরণে হেসে ওঠে। ইউসুফ তার ব্যাগ থেকে একটি রুমাল বের করে রাউশির হাতে লাগিয়ে দেয়। রাউশি মানা করলেও শোনে না ইউসুফ। হাসিব তৎক্ষণাৎ উৎসাহিত গলায় ইউসুফের কাঁধে চাপড় মেরে বলে, এই ইউসুফ, ওই দেখ তোর ঈশা আসছে। ইউসুফও ঘাড় বাঁকিয়ে পেছনে তাকায়। কথাটা মিথ্যে বলেনি হাসিব। ঈশাকে ইউসুফ পছন্দ করে আজ প্রায় 2 বছর হলো। তবে মেয়েটা তাকে দেখলে না দেখার ভান করে চলে যায় সব সময়। এতে অবশ্য ইউসুফ কষ্ট পেলেও নিজেকে সামলে নেয়। এখন আর মেয়েটার পিছু নেয় না সে। বামন হয়ে চাঁদে হাত বাড়ানো নেহাতি বোকামি। তারা সবাই ক্লাসে চলে যায়। পরপর সব ক্লাস শেষ হতেই আশের ক্লাস এখন হবে শুনে রাউশি কিছুটা ভড়কে যায়, আবার অস্বস্তিও হতে থাকে। তবে তার এই অস্বস্তিকে পেছনে ফেলে দিয়ে হেড এসে জানান, আশ স্যার নাকি দরকারি কাজে রাজশাহী চলে গেছেন ছুটি নিয়ে। কথাটা শুনে রাউশি ভাবতে থাকে হঠাৎ কি হলো, তবে মনে মনে খুশিও হয়। তবে তার এই খুশি নিমিষেই পানি হয়ে যায় নুজাইশকে দেখে। নুজাইশ ক্লাসে ঢুকতেই সবাই সালাম জানায়। নুজাইশ শুধু রাউশির দিকে তাকিয়ে সালামের উত্তর দেয়। রাউশি বিব্রত বোধ করে। এই লোকের বোধবুদ্ধি কম নাকি? পড়া বোঝানোর সময়ও রাউশির দিকে তাকিয়েই বুঝিয়ে বলে নুজাইশ। নুজাইশের হাবভাব কেমন যেন বাচ্চা বাচ্চা টাইপের মনে হয় রাউশির কাছে। রাউশি ভীষণ অকওয়ার্ড ফিল করে নুজাইশের এমন আচরণে। ক্লাসের বাকিরা বারবার রাউশির দিকেই কেমন করে যেন তাকিয়ে থাকে। রাউশি শুধু ক্লাস কখন শেষ হবে এটাই ভেবে গেছে পুরো ক্লাস। নুজাইশ যেতেই বিশাল বড় একটা শ্বাস নেয়। মিলি রাউশির কাছে এসে বলে, এই রাউশি, নুজাইশ স্যার কি তোমার কেউ হয়? রাউশি মিলিকে কষ্ট দিতে চায় না। নুজাইশ স্যার যেভাবে তার পিছু লেগেছে আর তার ব্যবহার, কথাবার্তা যে কোন দিক নির্দেশ করে এটা রাউশির নারীমন বুঝতে পেরেছে আজ। তাই মিলিকে সান্ত্বনার সুরে বানিয়ে বানিয়ে বলে, আমার ভাইয়ের বন্ধু। ভাই বলেছে আমায় একটু দেখে রাখতে, তাই তো এমন করছে। মিলি খুশি হয়। মিলিকে দেখে রাউশিও কিছুটা ঝামেলামুক্ত হয়। তবে সে হয়তো জানে না বানানো হলেও সত্যি কথায় বলেছে মিলিকে। রাতে বাড়িতে আজ খুব তৃপ্তি ভরে খাবার খেয়েছে রাউশি। গার্লস হোস্টেলে চলে গেলে এভাবে আর খাওয়া হবে না তার। জীবন একটা বন্দি শিকলে বাঁধার সম্ভাবনা অত্যন্ত। খাওয়ার সময় পরিবারের বড়রা সবাই রাউশির এতদিন ওভাবে রুমে পড়ে থাকার কারণ জিজ্ঞাসা করেছে, রাউশি উত্তর দিতে পারেনি। কথা ঘুরানোর চেষ্টা করেছে, অবশ্য সফলও হয়েছে। রাউশি খেয়ে দিয়ে নিজের রুমে চলে যায়। ফোন হাতে নিতেই সেদিনের সেই মেসেজের কথা মনে পড়ে। মেসেজটা কে দিয়েছে রাউশি জানে না, তবে সেই নাম্বার ব্লক করে রেখেছে রাউশি। ফোন রেখে দেয়। অ্যাসাইনমেন্ট লেখার কাজে লেগে পড়ে মেয়েটা। আর মাত্র 1 সপ্তাহের ভেতরেই জমা দিতে হবে তাকে। রাত 11:30 বাজে। রাউশি ফোন নিয়ে ছাদে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তানিয়াকে মেসেজে বলেছে সে যাবে কিনা। তানিয়া বলল সে ব্যস্ত আছে, যাবে না, তাই রাউশি একাই যাওয়ার সিদ্ধান্ত নেয়। গুটি গুটি পায়ে ছাদে চলে যায়। এই বাড়িটি আয়তাকারে প্রশস্ত হওয়ায় ছাদটাও বিশাল। মাহবুব খান বাড়ির ছাদ খুব সুন্দর করে সাজিয়েছেন। বিভিন্ন লাইটিং এর ব্যবস্থাও আছে ছাদে। এছাড়াও একপাশে বসে থাকার জন্য বেতের সোফা পাতানো আছে। বৃষ্টি থেকে রক্ষার জন্য অবশ্য সেই সোফা রাখার স্থানের ওপর ছাদও আছে। রাউশি গিয়ে সেখানেই বসে পড়ে। সারাদিনের কোলাহল ছেড়ে এই সময়টায় পুরো শহর যেন হালকা হলেও নিস্তব্ধ হয়। বাতাসে বাতাসে থাকে মাতাল করার মতো একটি সুঘ্রাণ। রাউশি এই বাতাসের ঘ্রাণগুলো খুব মনোযোগ দিয়ে অনুভব করে। এক একটা যেন এক এক অনুভূতি প্রদান করে তাকে। সকালের পক্ষীকুজনে ভরা স্নিগ্ধ বাতাসের এক গন্ধ আর রাতে চাঁদ ও তারাভরা আকাশের বাতাসের আলাদা ঘ্রাণে তার শরীরে দোলা দিয়ে যায়। আজও তেমনই এক অনুভূতি হচ্ছে। নদীর তীরে ঘুরতে পারলে ভালো হতো বলেও ধারণা করছে রাউশি। গুনগুনিয়ে রাউশি গান গাওয়া শুরু করে। রাউশির গানের গলা সুন্দর। বৃষ্টি নেমেছে আজ আকাশ ভেঙ্গে। হাঁটছি আমি মেঠো পথে।
তখনই পেছনে হতে পরিচিত ভরাট গমগমে পুরুষালী আওয়াজ শুনে গান গাওয়ার 12টা বেজে যায় রাউশির। সেই কণ্ঠ হতে নিঃসৃত বাক্য যেন রাউশির নিষিদ্ধ হৃদয়ে অতিমাত্রায় ভূমিকম্পের সৃষ্টি করে, বুঝি যেটা রাউশি ঠাউর করতে পারে। বৃষ্টি তো পড়ছে না রাউশি, তবে তুই যদি চাস আমি বর্ষণ নামিয়ে দেওয়ার মতো অসম্ভব কাজটাও করতে পারি। তবে সেটা আবার এই সেই বর্ষণ নয়, ভালোবাসার বর্ষণ, সাথে মৌসুমটাও হয়ে যাক না একরাশ অনবদ্য ভালোবাসার। সাইদ বন্ধুমহলের সবাইকে ইনভাইট করেছে তার বাসায়। মেহরান আগামীকাল ঢাকার বাইরে কিছু বিজনেসে কাজে যাবে। এদিকে রাউশিও আজকাল তাকে ইগনোর করছে বিধায় রাজি হয়েছে যেতে। নুজাইশ, তুষার, এহসান, আলভি সবাই পৌঁছে গেছে সাইদের বাসায়। এখন বাকি শুধু মেহরান। তাদের এই বন্ধুমহলের সবাই বিদেশে একসাথে একই ভার্সিটিতেই পড়াশোনা করেছে। বাকিরা দেশে চলে আসলেও সাইদ, মেহরান অনেক পরে দেশে এসেছে। মেহরান সাইদ যে বিল্ডিং এ থাকে সেখানে গাড়ি থামায়। গাড়ি পার্কিং করে এসে লিফটের সামনে দাঁড়াতেই আলভি কল করে। যেহেতু পৌঁছেই গেছে তাই আর কল রিসিভ করে না মেহরান। সোজা সাইদ যেই ফ্ল্যাটে একা থাকে সেখানে চলে আসে। কলিং বেল বাজাতেই ভেতর থেকে সাইদ এসে দরজা খুলে দেয়। সাইদ হাসে মেহরানকে দেখে। ভেবেছিলাম তুই আসবি না। মেহরান ভেতরে প্রবেশ করে। ভেতরে সবগুলা কাছে এসে মেহরানকে জড়িয়ে ধরে। এক একজন এভাবে চেপে ধরাতে মেহরান বলে ওঠে, ছাড়, এভাবে চিপকে ধরে আছিস কেন? সবগুলা হেসে ছেড়ে দেয়। নুজাইশ চেয়ারে বসে ওয়াইন খাচ্ছে। তুষার মেহরানকে খোঁচা মেরে বলে, মেয়ে হলে নিশ্চয় এভাবে বলতি না। সবাই হেসে ওঠে। নুজাইশ কাছে এসে বলে, আজকাল মেহরান বেশি বিজি থাকে, ওরে কল দিলেও পাওয়া যায় না। তোর কিসের এত ব্যস্ততা আমরা আসলে কেউ বুঝতে পারি না। মেহরান কিছু না বলে একটি চেয়ারে গিয়ে বসে পড়ে। পরনের শার্টের টপ 2টা বোতাম খুলে দেয়। বাকিরাও কাছে এসে বসে। সাইদ এবার মেহরানের সামনে এসে বসে বলে, সমস্যার সমাধান হয়েছে? না। পাশে থেকে এহসান জিজ্ঞাসা করে, কিসের সমস্যা? সাইদ মেহরানের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলে, আমাদের মেহরানের মন খারাপ। আজ অনেক দিন যাবত নাকি সে মেহরানের সাথে কথা বলছে না। সবাই কৌতূহলী হয়ে পড়ে। তুষার এগিয়ে এসে অতি উৎসাহিত হয়ে সাইদের কাঁধে চাপড় মেরে বলে, এই আমাদেরও খুলে বল ভাই। সিক্রেট রাখছিস কেন? কিরে মেহরান, ভাবি হলো নাকি রে? মেহরান নিশ্চুপ, গম্ভীর মুখে বসে আছে। বন্ধুদের সাথেও সবসময় এভাবে মুখ গম্ভীর রেখেই থাকে। সবাই চঞ্চল স্বভাবের হলেও আলভি আর মেহরান অত্যন্ত শান্ত আর গম্ভীর ধাঁচের। নুজাইশ মেহরানের কাঁধে হাত রেখে বলে, কিরে বললিও তো না। সাইদ হালকা কেশে বলল, ওর কাজিন রাউশির প্রেমে হাবুডুবু খাচ্ছে আমাদের মেহরান। মেহরান চোখ রাঙায় সাইদকে। প্রেমে হাবুডুবু খাচ্ছে মানে এসব কি কথা? মেজাজ দেখিয়ে বলে, প্রেমে হাবুডুবু খাওয়ার কি বয়স আমার? সাইদ হো হো করে হাসে। বাকিরা যেন এবার অতি উৎসাহিত হয়। মেহরানকে ঘিরে ধরে একসাথে বলে, কিরে মেহরান, সত্যি? ছবি দেখা বেটা। মেহরান টেবিলে থাকা একটা ওয়াইনের গ্লাস হাতে নেয়। এক চুমুক দিতেই বাকিরা আবারও রাউশিকে দেখানোর জন্য বলে, মেহরান মিথ্যা বলে, ছবি নেই, বিয়ের দিন দেখে নিস। হই হুল্লোড় পড়ে যায় বাকিদের মাঝে। এক একজন এক এক বিষয়ে এবার আলোচনা শুরু করে। নুজাইশ মেহরানের পাশে এসে বসে। সাইদের এই ফ্ল্যাটটা নিজের কেনা, ভীষণ সুন্দর। সাইদের বাবা একজন ব্রিগেডিয়ার। ছেলেকেও সেই প্যাশন বেছে নিতে বললে সাইদ মানা করে, তাই তো বাবা মায়ের থেকে আলাদা করে এভাবে একা থাকে। নিজের পছন্দের প্যাশন ডাক্তারিটা হেছে নিয়েছে সে। নুজাইশ সবার দৃষ্টি আকর্ষণ করে বলে, আর 6 দিন পর আমার বোনের বিয়ে, অবশ্যই সবাইকেই যেতে হবে। এহসান মজা করে বলে, ঈশ্বর, তোর এত সুন্দর বোনটাকে আমার হাতে তুলে দিলি না। আমি যাব না। সাইদ বলে, বোনের বিয়ে হয়ে যাচ্ছে, তুই কবে বিয়ে করবি? মেহরানের দিকে তাকিয়ে বলে, তোর তো তাড়াতাড়ি বিয়ে করা উচিত মেহরান। পাত্রী পছন্দ আছে, অন্তত কেউ তো বিয়ে কর। শুধু আলভি এত তাড়াতাড়ি মেরে দিল। শালা, তুমি আমাদের থেকে অনেক বেশি ফার্স্ট। আলভি চুপ করে বসে আছে। বছরখানেক আগেই বিয়ে করেছে বাবা মায়ের পছন্দের পাত্রীকে। সুখের সংসার। স্ত্রী 6 মাসের প্রেগন্যান্ট। এহসান বলে উঠল, শুনেছি তোর নাকি বাচ্চা হবে। মেহরান ভ্রু কুচকে তাকায় এহসানের দিকে। নুজাইশ হো হো করে হেসে ওঠে। তার হাসির সাথে তাল মেলায় আবার তুষারও। আলভি হাতে গ্লাস নিয়ে তখনও চুপচাপভাবে ধীরে সুস্থে চুমুক দিচ্ছে। সাইদ হাসতে হাসতে বলে, শালা, ওর না ওর বউয়ের। আমার কথাটাও এমনই ছিল, বাট বলতে একটু মিস্টেক হয়েছে।
এত মিস্টেক হলে চলে? নাকি তুইও কোথাও পিছলে গেছিস? মাথা চুলকে হাসে তুষার। সত্যি বলতে তার এক মেয়েকে পছন্দ হয়েছে। নাম অজানা, তবে কিছুদিন আগে বাজারে দেখেছিল মেয়েটাকে একটা দোকানদারের সাথে ঝগড়া করতে। মেয়েটার তেজ দেখে প্রথমেই অনেক ভালো লেগেছে তুষারের। তবে মেয়েটার খোঁজ আর পায়নি। তবে তার মতে মেয়েটার সাথে পুনরায় দেখা হবে তুষারের। সবাই আবারও গল্পে মেতে ওঠে। মেহরান তাদের থেকে সরে সামনে যায়। এই ফ্ল্যাটের বারান্দা বিশাল বড়। ঠান্ডা বাতাস হচ্ছে। মেহরানের খুব করে রাউশিকে মনে পড়ছে। মেয়েটা তাকে ইগনোর কেন করছে এটা সে কিছুটা হলেও আন্দাজ করতে পারছে। তবে রাউশি কি বোঝে না মেহরানের কোনো সমস্যা নেই। মেহরানের কাঁধে হাত রেখে পাশে দাঁড়ায় আলভি। স্থিরদৃষ্টি সামনে তাকিয়ে থেকে বলে, কিছু হয়েছে? বুঝলাম না আমায় ইগনোর কেন করছে। হয়তোবা মেয়েটার মাঝে কোনো জোরতা আছে, আর না হয় তোকে অপছন্দ। তবে অপছন্দ হওয়ার কোনো মানেই হয় না। অপছন্দ শব্দটা একবার মুখে আওড়ায় মেহরান। আলভি বুঝদার ছেলে, কথাগুলো খুব সুন্দর সাজিয়ে বলতে পারে ছেলেটা। আলভির সাথে দেখা হয়েছিল একটি ইতালির একটি রেস্টুরেন্টে। মেহরান তখনও জানত না এই ছেলে তারই মতো ইংল্যান্ডে থাকে। ভার্সিটিও একই, ডিপার্টমেন্ট আলাদা শুধু। তখন থেকেই আলভির সাথে ভালো একটা পরিচয় হয় তার। একটা সময় গিয়ে ভালো বন্ধুত্বের কাতারেও পড়ে যায়। মেহরান হাতে থাকা গ্লাসে একের পর এক চুমু দিতে থাকে। দুজনে ভেতরে চলে যায়। বাকিরা নুজাইশকে নিয়ে কি বিষয়ে যেন হাসাহাসি করছে। মেহরান সেখানে গিয়ে একটি বিয়ারের বোতল হাতে নিয়ে ঢকঢক করে খাওয়া শুরু করে। বাকিরা ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। এই ছেলে আজ এত ড্রিঙ্কস করছে কেন, বুঝল না কেউ। বন্ধুদের সাথে পার্টি শেষে বাড়িতে ফিরে আসে মেহরান। মাতাল হলেও নিজেকে কন্ট্রোলে রেখেছে। বাড়িতে এসে সোজা রাউশির রুমের সামনে যায়, তবে রুমের দরজা খোলা দেখে সেই অবস্থাতেই মনে পড়ে সকালে তাজবীরকে বলেছিল রাউশিকে মিথ্যা বলতে আজ মেহরান চলে যাবে কিছু কাজে। কাজ হয়েছে বুঝতে পেরে ম্লান হাসে মেহরান। ঢুলুঢুলু পায়ে এদিক ওদিক কিছুটা খুঁজে নেয়। এই রাতে মেয়েটা কোথায় যাবে বুঝতে না পারলেও পরক্ষণে ছাদের কথা মনে পড়ে। ছাদে যেতেই রাউশিকে বসে থাকতে দেখে পেছনে থেকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। আজ অনেকদিন পর দেখা মেয়েটার। কাছে এগিয়ে গিয়ে গুনগুনে আওয়াজে গান শুনতে পায়। তখনই নিজের মনোভাব প্রকাশ করে ফেলে। এদিকে রাউশি মেহরানের গলার আওয়াজ শুনে পিলে চমকে ওঠে। মেহরান তো ঢাকার বাইরে আজই চলে গিয়েছিল। তবে এখানে কি করছে? তাজবীর কি মিথ্যা বলেছে রাউশিকে? ভাবতেই গা জ্বলে ওঠে রাউশির। পেছনে তাকিয়ে দেখে মেহরান কেমন করে যেন দাঁড়িয়ে আছে, আর দৃষ্টিও কেমন ঘোলা। মেহরান কাছে এগিয়ে আসতেই বিদঘুটে গন্ধ এসে নাকে লাগে রাউশির। বুঝতে আর বাকি থাকে না মেহরান ড্রিঙ্কস করেছে। রাউশি খুব শান্তভাবে বলে, ভাইয়া আপনি এখানে কি করছেন? আপনি তো। মেহরান আরেকটু এগিয়ে এসে মাতাল হওয়া আওয়াজে বলে, কেন আমায় দেখে কি ভালো লাগছে না? ঘোরলাগা কণ্ঠ। শুনতেও কেমন একটা আলাদা অনুভূতি এসে যায় মনের গহীনে। চোখ বুজে জোরে একটা শ্বাস নেয় রাউশি। জীবনের দ্বিতীয় অধ্যায় এত তাড়াতাড়ি এমন কিছু চায়নি। এমনকি পরবর্তীতে প্রেমে না পড়ারও সিদ্ধান্ত নিয়েছে সে। তবে মেহরানের জন্য সেটা কতটা সহজলভ্য হবে এটাই ভাবছে রাউশি। মেহরান এবার ধমকে বলে, কি বলছি শুনতে পাসনি? ধমকে বললেও সেটা আজ ধমকিত শোনায় না যেন। অনুকম্পিত হৃদয় নিয়ে ঠোঁটজোড়া নাড়িয়ে রাউশি জবাব দেয়, এমনটা কিছুই না ভা। মেহরান নিজের ঠোঁটে আঙ্গুল চেপে ধরে বলে, হুশস। কাছে এগিয়ে আসতেই রাউশি পিছাতে থাকে। মেহরান থেমে যায়। মেয়েটাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে। রাউশির বিচলিত মুখ দেখে মেহরান ক্ষীণ হাসে। বারবার পলক ফেলে রাউশিকে দেখতে থাকে। দীর্ঘ নেত্রপল্লবে আলাদা মাধুর্য আজ। গোলাপি ঠোঁটজোড়ার দিকে তাকিয়ে নেশা লেগে যাচ্ছে মেহরানের। তবে নিজেকে এমন অবস্থাতেও সংযত করে নেয় সে। ঠিক করেছে বিয়ের আগ পর্যন্ত এমন কিছুই নয়। নেশাক্ত গলায় ফিসফিসিয়ে বলে, আমার এই কান্তর মুখ থেকে অন্য কিছু শুনতে চায় রাউশি। অনুভব করতে পারছিস? রাউশি কেঁপে ওঠে। মেহরানের গলার স্বরটা আজ খুবই আলাদা শোনালো তার কাছে। অনুভূতিটা অন্যরকম নেশালো বললে ভুল হবে না। তুষারের বাবার নিজস্ব ব্যবসা আছে। সেই ব্যবসা আপাতত তুষারই সামলাচ্ছে। ড্রাইভার ছুটি নিয়েছে কিছুদিনের জন্য। তাই নিজেই গাড়ি ড্রাইভ করে অফিসে যাচ্ছে তুষার। রাস্তায় জ্যাম, এটা ঢাকা শহরের নিত্যদিনের একটা জটঝামেলা। তুষার চোখের কালো চশমার আড়ালে সামনের দিকে তাকিয়েছিল। তখনই পাশে থেকে হাসির আওয়াজ শুনে সেদিকে তাকায়। তাকাতেই চোখ চকচক করে ওঠে তার। সেদিনের সেই মেয়েটা। ঠোঁটে আপনা আপনিই হাসি ফুটে ওঠে তুষারের।
মন চাইছে এখনই গাড়ি থেকে নেমে মেয়েটার কাছে যেতে, তবে তুষার সেটা করবে না। আজ মেয়েটার পিছু নেবে ভেবে ঠিক করে নাই সে। বয়স কি কম হলো নাকি? এখনই তো বিয়ের বয়স। মেয়েটার খোঁজ নিয়ে একেবারে বিয়ের প্রস্তাব দেবে পরিবার থেকে, এটাই ভেবে ঠিক করে নাই সে। জ্যাম ছুটে যেতেই রিকশাটা সামনে আগাতে শুরু করে। তুষারও খুবই ধীরে গাড়ি চালাতে শুরু করে। পিছু নিতে নিতে রিকশাটা একটি ভার্সিটির সামনে গিয়ে থামে। তুষার তো বুঝতে পারে মেয়েটা এই ভার্সিটিতেই পড়ে। সেই মেয়েটা আর তার পাশে অন্য আরেকটি মেয়ে, দুজনে নেমে যায়। তুষারও নেমে যায়। চোখের কালো চশমাটা একটু ভালোভাবে ঠিক করে নেয়। কালো কোটটা ভালোভাবে ঠিক করে সামনে আগায়। মেয়েটি আর তার বান্ধবী ভার্সিটির গেটের ভেতর প্রবেশ করে। তুষার খেয়াল করে এই ভার্সিটিতেই তো নুজাইশ জব করে। ভাবতেই খুশিতে আত্মহারা হয়ে নাচতে মন চায় তুষারের। মেয়েটির পিছু পিছু যেতে যেতে নুজাইশকে একটা কল করে। নুজাইশ কল রিসিভ করতেই তুষার খুশিতে বলে, আমি তোর ভার্সিটি এসেছি। তুই কোন ডিপার্টমেন্ট যেন? এদিকে নুজাইশ অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুই এখানে কি করছিস? আর কোথায় তুই? ফিজিক্স ডিপার্টমেন্টের বিল্ডিং এর সামনে চলে আয়, আমি নিচে আসছি। নুজাইশের সেসব কথা কানে নেয় না তুষার। সে তো খুবই গম্ভীর ভঙ্গিতে মেয়েটির পেছনে পেছনে যাচ্ছে। তবে ভাবটা এমন রেখেছে যেন কেউ বুঝতে পারে না তার আসল ধান্দা কি। আরেকটু এগিয়ে যেতেই নুজাইশকে আসতে দেখে তুষার। মেয়েগুলো নুজাইশকে দেখে দাঁড়িয়ে যায়, সাথে নুজাইশের সাথে কিছু কথা বলছে তারা। তুষার কৌতূহলী হয়, এই মেয়েটা আবার নুজাইশের ডিপার্টমেন্টের নয় তো? বড় বড় পা ফেলে নুজাইশের কাছে যেতেই নুজাইশের চোখ পড়ে তুষারের দিকে। রুনা আর শ্রুতি নুজাইশ স্যারের সাথে কথা বলছিল। স্যার তাদের পেছনের দিকে ফিরে তাকাতেই দেখে লম্বাটে ফর্মাল ড্রেসে এক যুবক দাঁড়িয়ে। দৃষ্টি কোন দিকে সেটা বোঝা যাচ্ছে না কালো চশমার জন্য। চশমার আড়ালে তুষার যে তার দিকেই তাকিয়ে সেটা রুনা একটুও বুঝতে পারে না। রুনা নুজাইশকে সালাম জানিয়ে চলে যায়। রুনার যাওয়ার দিকে তাকিয়ে থাকে তুষার। নুজাইশ কাছে এসে পিঠে চাপড় মেরে বলে, তুই এখানে কি করছিস আগে সেটা বল। তর্জনী তাক করে নীল টপস পরা মেয়েটির দিকে, তারপর নুজাইশকে জিজ্ঞাসা করে, মেয়েটির নাম কি? নুজাইশ ভ্রু কুচকে তুষারের আঙ্গুল তাক করা সেদিকে তাকিয়ে দেখে নীল টপস পরা রুনাকে, যে কিনা এখন ডিপার্টমেন্ট বিল্ডিং এ ঢুকছে। স্বাভাবিকভাবেই বলে, রুনা, দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট। কেন, কি হয়েছে? তুষার ঠোঁট বাঁকিয়ে হাসে। নুজাইশ তুষারের মতগতি বুঝতে পারছে না। জিজ্ঞাসা করে, কিরে কিছু বলছিস না যে? মেয়েটাকে আমার মনে ধরেছে। এখন তার সম্পূর্ণ ডিটেইলস তুই দিবি। নুজাইশ মুখ বাঁকায়, তবে মনে মনে চমকায় তুষারের হঠাৎ এমন কথায়। এই ছেলের হঠাৎ কি হলো যে ভার্সিটি এসে মেয়েদের দেখিয়ে বলছে মনে ধরেছে? এমন কথা বলার পাত্র অন্তত তুষার নয়। চঞ্চল, দুষ্টু স্বভাবের হলেও নারীজনিত রোগ তার মাঝে নেই বলা চলে। তবে আজ এমন কি হলো যে ভার্সিটি বয়ে এসে এমন কথা? নুজাইশ আবারও বলে, বুঝতে পারছি না, ভালোভাবে বল। বুঝতে পারছিস না? মেয়েটাকে আমার পছন্দ হয়েছে। বউ হওয়ার জন্য তো পারফেক্ট হবে, তাই না? নুজাইশ কিছুটা হলেও বুঝে। তবে চোখ যায় সামনে থেকে হেঁটে আসা মৌরিনের দিকে। মৌরিন কাছে আসতেই নুজাইশকে দাঁড়িয়ে থাকতে দেখে ছাত্রী হিসেবে বিনম্রভাবে সালাম জানায়। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? তুষার রাউশির দিকে তাকায়। রাউশিকে দেখে যেন তার মনে হলো মেয়েটাকে কোথাও দেখেছে। নুজাইশ হেসে বলে, ওয়ালাইকুম আসসালাম মৌরিন। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো স্যার। আসি তাহলে স্যার, ক্লাসে দেখা হবে বলে চলে যায় রাউশি। নুজাইশ সেদিকে তাকিয়ে থাকে এবার। তুষার ভ্রু কুচকে বলে, এই মেয়েটাকে কোথাও যেন দেখেছি মনে হচ্ছে। মেয়েটার নাম মৌরিন খান। তুষার এবার কিছু মনে পড়ার মতো করে বলে, ও হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে। এই নুজাইশ এই মেয়েই তো রাউশি, মেহরানের কাজিন। আরেহ মেহরান যাকে পছন্দ করে। গতকাল মনে নেই তোর? আরেহ এই সেই মেয়ে। সাইদ গতকাল আমায় ছবি দেখিয়েছিল, তুই তো চলে গিয়েছিলি। মৌরিন খান রাউশি ওর নাম। আগে মনে পড়লে তো মেয়েটার সাথে গল্প করতে পারতাম। ইস, আফসোস করতে থাকে তুষার। এদিকে নুজাইশ এখনো স্থির দৃষ্টিতে মাটির দিকে তাকিয়ে আছে। তার কানে এখনো বাজছে তুষারের বলা কথাগুলো। নুজাইশের মন খুব করে বলছে এমনটা যাতে না হয়, আবার অপরমন বিদ্রুপ করে বলছে এমনটাই। নুজাইশের পুরুষমন নড়বড়ে হয়ে ওঠে। সত্যটা যাচাই করতে তখনই মেহরানকে কল করে। একবার রিং হতেই কল রিসিভ হয়।
তোর কাজিনের নামটা যেন কি ছিল মেহরান? যে আমার ডিপার্টমেন্টে দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট। মেহরান বুঝতে পারে না এই ছেলে এই সময় এটা কেমন প্রশ্ন করছে। এতদিন হলো এখনো নাম জানে না নাকি? যখনই মনে পড়ে সেদিন নুজাইশকে রাউশির নাম বলা হয়নি। রাউশির কথা মনে পড়তেই একটা ভালো লাগা কাজ করে যেন মেহরানের। আজ 4 দিন হয়ে গেল ঢাকার বাইরে এসেছে মেহরান, খুবই গুরুত্বপূর্ণ একটি কাজে। সেদিন রাতে রাউশি কোনো উত্তর দেয়নি, তবে ব্যবহার কিছুটা হলেও নমনীয় হয়েছে। এটা ভালো লক্ষণ হিসেবে ধরে নিয়েছে মেহরান। এরপরের দিনই মেহরান চট্টগ্রাম চলে এসেছে। এখানের ব্যবসার কাজটা শেষ হলেও চলে যাবে দ্রুত। অনেকদিন হলো রাউশির মুখ দেখছে না। কল দিলেও নানা বাহানায় একটু কথা বলেই কেটে দেয়। মেয়েটা এখনো তার প্রতি ফুটবল হয়নি, তবে এটা কোনো ব্যাপার না। নারীমন একটু কষ্টসাধ্য হলেও খুব তাড়াতাড়ি তারই মাঝে আবদ্ধ হবে বলেই মেহরানের ধারণা। সেদিন রাতে মেহরান রাউশিকে জিজ্ঞাসা করেছিল, আমায় ইগনোর কেন করছিস? এর ব্যাখ্যা দে। রাউশি শুধু নজর লুকাচ্ছিল, নিচের ঠোঁট বারবার কামড়ে ধরছিল আর জিহ্বা দিয়ে ঠোঁট ভেজাচ্ছিল। মেহরানের পুরুষমন পুলকিত হয়, তবে সংযমী মনোভাব যথেষ্ট শক্তিশালী তার। রাউশি উত্তর দিতে না পারায় মেহরান জিজ্ঞাসা করে, যদি মনে করিস ফালতু কোনো এক্সকিউজ দেখাবি তবে 2 গালে 2টো চড় পড়বে। ধৈর্য অনেক আমার, অপেক্ষায় থাকবো। চলে যাওয়ার সময় রাউশির দিকে যখন তাকিয়েছিল মেয়েটা তখনও কেমন লজ্জিত ভঙ্গিতে দাঁড়িয়েছিল। তবে মেহরানের সর্বশেষ কথায় রাউশির বক্ষস্থল কেঁপে উঠেছিল। রাজি হোস বা না হোস তবুও তুই আমারই, মনে রাখিস। কথাগুলো মনে পড়ে মেহরান কিঞ্চিত ভ্রু কুঁচকায়। মেয়েটাকে এবার বাড়িতে গেলে জেরা করবে। নুজাইশের প্রশ্নের কথা মনে পড়তেই শীতল অথচ কণ্ঠে কঠিন ভালোলাগা ঢেলে উত্তর দেয়, মৌরিন খান রাউশি। ফোন ধরে রাখা হাতটা নড়ে ওঠে। বুকের ডান পাশে ক্রমশ ব্যথা অনুভূত হয়। চোখজোড়া শান্ত হয় ভীষণ। মুখ থমথমে হয়ে যায়। তুষার শুধু নুজাইশকে দেখেই যাচ্ছে। নুজাইশ কল কেটে ফোনটা পকেটে ঢুকিয়ে রাখে। তার হাত পা কাঁপছে হঠাৎ করে। হৃদয়টা কষ্টে, পীড়ায় চৌচির হয়ে যাচ্ছে। ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজ মোটেও ক্লাস করানো সম্ভব নয় তার। বুক কাঁপছে সবেগে, ঠোঁটজোড়াও ভীষণ কাঁপছে মনে হলো। তুষার নুজাইশের হাত ঝাঁকিয়ে বলে, এই তো কি হয়েছে? আমায় কিছু বলছিস না কেন? কণ্ঠনালী ভীষণ কাঁপছে। কান্না আসছে না, হতাশার দীর্ঘশ্বাস বেরোতে চাইছে বুক ফেটে। বুকটা কেটে যদি দেখা যেত তাহলে হয়তো আশেপাশে থাকা সবাই দেখতে পেত ধীরে ধীরে মৌরিনের প্রতি বেড়ে ওঠা একটি সুন্দর অনুভূতি, ভালো লাগা, আবেগ মুহূর্তের মাঝেই কিভাবে ছারখার হয়ে যাচ্ছে। নুজাইশ বড় বড় পায়ে ধাপ ফেলে হাঁটা ধরে। তুষার একবার পেছনে তাকিয়ে নুজাইশের পিছু পিছু হাঁটতে শুরু করে। সে এটা বুঝতে পারছে নিশ্চয় কোনো ঘাপলা আছে। রূপা বেগম শাড়ির আঁচল মুখে গুজে কাঁদছেন। সামনে বাড়ির কর্তারা বসে আছেন। উর্মিলা বেগম আর রোকসানা বেগম রূপা বেগমকে ধরে আছেন। একটু আগে একটা কল এসেছিল। কলটা করেছে মূলত আমেনা বেগম। আমেনা বেগম জানিয়েছে আজ সকাল 10টার দিকে রায়হান শিকদার মৃত্যুবরণ করেছেন। শারীরিক অবস্থার অবনতির কারণেই এত তাড়াতাড়ি পৃথিবীর মোহমা ত্যাগ করে চলে গেলেন। রাউশি যখন তাদের বাড়িতে ছিল, অর্থাৎ ঘটনা ঘটার আগে থেকেই রায়হান শিকদার অসুস্থ ছিলেন কিছুটা। তবে রাউশি যাওয়ার পর অসুস্থতা অতিরিক্ত বেড়ে গেছে, যার ফলে সেদিন রাতে স্ট্রোক করল। আর আজ সকালের দিকে সকলের মাঝে থেকে চলে গেলেন। রূপা বেগম তার ভাইকে শেষ দেখাটাও দেখতে পারলেন না। রূপা বেগমের তার ভাই রায়হান ছাড়া আর কেউ ছিল না। এখন সেই মানুষটাও আর নেই ভাবতেই কান্নাগুলো দলা পাকিয়ে আসছে। মাহবুব খান রূপা বেগমের দিকে এক পলক তাকিয়ে বলেন, রাউশির জন্য চিন্তা হচ্ছে। মেয়েটা জানতে পারলে ভেঙে পড়বে। মাহমুদ খানও কষ্ট পাচ্ছেন। রায়হান শিকদার যথেষ্ট ভালো ছিলেন। মাথা নিচু করে বলেন, আমরা কি রাজশাহী যাব ভাইজান? লাশ কবে দাফন করা হবে? শুনলাম তো আগামীকাল। মাহবুব খান কিছু একটা ভাবেন। আশ থাকবে সেখানে মন একদিকে সায় না দিলেও রূপার জন্য খারাপ লাগছে। রূপাকে নিজের বোনের মতোই ভাবেন মাহবুব খান। কিছু একটা ভেবে বলেন, তুই আর মাহতাব দুজনে যা রাজশাহী। রূপার যাওয়ার দরকার নেই। রূপা বেগমের দিকে তাকিয়ে মাহবুব খান বলেন, আমায় ভুল বুঝো না রূপা। তোমায় আমি নিজের বোনের মতোই দেখি। তোমার এই দুর্দিনে তোমার সহায় হতে পারলাম না। রায়হানদের সাথে আমাদের খুবই ভয়ানক একটি ঘটনা ঘটেছে, সেটা তো তোমার জানা আছেই। আমারও মন বলছে তোমার যাওয়া উচিত, তবে সব দিক থেকে বিবেচনা করলে এটা নিতান্ত অসম্ভব হয়ে দাঁড়ায়।
আমি মাহমুদ মাহতাব আর মেহরানকে পাঠিয়ে দেব। রাউশি জানতে পারলে মেয়েটা ভেঙে পড়বে। তুমি তাকে সামলিও। আমায় ক্ষমা করো। রূপা বেগম কাঁদতে কাঁদতে বলেন। এভাবে বলবেন না ভাইজান, আমি বুঝতে পারছি। মাহবুব খান রূপা বেগমের কথাটা শুনেই মেহরানকে কল করেন। কল রিসিভ হয় না, তবে কিছুক্ষণ পর কল ব্যাক আসে। মাহবুব খান রিসিভ করেন। কি হয়েছে বাবা? রাউশির মামা রায়হান আর আমাদের মাঝে নেই। মেহরান নিশ্চুপ হয়। সর্বপ্রথম মনে পড়ে রাউশির কথা, তাই বাবাকে জিজ্ঞাসা করে, বাবা রাউশি? মেজো মা, রাউশির জন্য চিন্তা হচ্ছে। আমি চাইছি তুমি, মাহমুদ আর মাহতাব মিলে রাজশাহী যাও আজই। তুমি সেখান থেকে রওনা দাও, আর মাহমুদ মাহতাব এদিক থেকে রওনা হবে। ফোঁস করে ছোট্ট একটি দীর্ঘশ্বাস ফেলে মেহরান। মানুষের জীবন সংক্ষিপ্ত, কখন যে মৃত্যুর দেশে পাড়ি দিতে হয় এটা কেউই বলতে পারে না। মেহরানের খুবই চিন্তা হচ্ছে রাউশির জন্য। মেয়েটার না জানি কেমন অবস্থা হবে। নুজাইশ বাড়িতে ফিরতেই বাড়িতে প্রচুর লোকজন দেখতে পেয়ে মেজাজ আরও বেশি খারাপ হয়ে যায়। আর কয়েকদিন পর নুসফারের বিয়ে, এজন্যই বাড়িটা এত গমগম করছে লোক সমাগমে। নুজাইশ সিঁড়ি বেয়ে ওপরে উঠে দেখে নুসফার একটি মেয়ের সাথে কথা বলছে। নুজাইশের মনে হলো মেয়েটিকে সে চেনে। ভালোভাবে খেয়াল করতেই মনে পড়ে মেয়েটি মৌরিনের বান্ধবী। নুজাইশ খুব একটা গুরুত্ব না দিয়েই নিজের রুমে চলে যায়। নুসফারও সেসব খেয়াল করে না খুব একটা। সে তো ব্যস্ত মিলির সাথে কথা বলতে। মিলি নুসফারের হবু ননদ বলা চলে। নুসফারের হবু স্বামী নিলয়ের চাচাতো বোন। বরপক্ষ হতে একটি চিঠিবাহকের কাজেই তাকে নিযুক্ত করা হয়েছে। চলো মিলি, আমার রুমে চলো। হাসিমুখে কথাটি বলে নুসফার। মিলিও রাজি হয়। নুসফারের রুমে আসতেই সামনের দেয়ালে টাঙানো একটি ছবিতে চোখ আটকে যায় মিলির। পরিচিত মানুষটিকে দেখে ঠোঁটে হাসি ফোটার আগেই আড়াল করে নেয়। তবে নুজাইশ স্যারি কি নুসফারের বোন? নামেও মিল আছে। মিলি নুসফারকে দ্বিধা নিয়ে ছবির দিকে আঙ্গুল তুলে জিজ্ঞাসা করল, ইনি কি তোমার ভাই নুসফার আপু? নুসফার ছবির দিকে তাকিয়ে বলল, হ্যাঁ আমার ভাই, নুজাইশ। তুমি চেনো না? মিলি সত্যটা কথাটাই বলল নুসফারকে। উনি আমাদের ডিপার্টমেন্টের প্রফেসর। নুসফার কিছুটা হাসল। নুসফার আর নুজাইশের হাসিটা একই সুন্দর। তাদের মাঝে কিছুক্ষণ আলাপ আলোচনা চলল। 1 ঘন্টার মতো সময় কাটিয়ে মিলি হাতঘড়িতে সময় দেখে বলে, আমায় যেতে হবে নুসফার আপু। তোমাকে শুধু এই চিঠিটা দিতে এসেছিলাম, অথচ দেখো 1.5 ঘন্টার ওপরে হয়ে গেলাম। যেতে হবে। নুসফারও আর মানা করে না। মিলি আর নুসফার বেরোতেই সামনে নুজাইশকে তাড়াহুড়ো করে যেতে দেখতে পায় তারা। নুসফার ভাইকে চেঁচিয়ে ডেকে উঠল। পরিচিত আওয়াজে ডাক শুনে পেছনে ফিরে নুজাইশ। মিলি আর নুসফার কাছে যায়। মিলি সালাম জানায় নুজাইশকে। নুজাইশের চোখ দুটো খুব লাল দেখাচ্ছে। নুসফার কপাল কুঁচকায়। কিছু হয়েছে কি নুজাইশের? এমন এলোমেলো লাগছে কেন? নুজাইশ মিলির সালামের উত্তর দেয় ভাঙ্গা গলায়। মিলিরও কিছুটা সন্দেহ হয়। পার্সোনাল কিছু বিষয় নাকি অসুস্থ? কিছুই জিজ্ঞাসা করে না মিলি। নুসফার কপাল কুঁচকে জিজ্ঞাসা করল, কোথায় যাচ্ছিস? নুজাইশ চোখ নামিয়ে উত্তর দেয়, বাইরে যাচ্ছি, কাজ আছে। এবার সন্দেহ যেন একটু বেশিই প্রখর হয়। নুসফার কখনো কিছু জিজ্ঞাসা করলে নুজাইশ কোনোদিনই সোজা উত্তর দেয় না। আজ এমন কি হলো যে ছেলেটা একেবারেই শান্ত? নুজাইশ অনেক চঞ্চল স্বভাবের সাথে খুবই নরম মনেরও। নিশ্চিত কোনো বিষয়ে ছেলেটা কষ্ট পেয়েছে। মিলির সামনে আপাতত এসব কিছুই জিজ্ঞাসা করে না নুসফার। শুধু ছোট্ট একটা শ্বাস ফেলে বলল, মিলি নিলয়ের চাচাতো বোন, ওকে একটু বাড়ি পৌঁছে দিয়ে আয়। নুজাইশ মানা করতে চেয়েও ভদ্রতার খাতিরে মানা করতে পারে না। আজকে এমন কিছু হলো যে নুজাইশ বিন্দুমাত্র বিস্মিত হলো না। তারই স্টুডেন্ট মিলি নুসফারের হবু ননদ। নুজাইশ চোখ নামিয়েই মিলিকে বলল, চলো। মিলি তো ভীষণ খুশি। এমনিতেও নুজাইশ স্যারকে সে পছন্দ করে। আজ প্রায় অনেক দিন হলো। নুসফারকে বিদায় জানিয়ে নুজাইশের পিছু পিছু চলল মিলি। নুজাইশ গাড়ি এনে মিলির সামনে দাঁড় করাতেই মিলিও উঠে পড়ল গাড়িতে। আশেপাশে মানুষজন তাদের দিকেই তাকিয়ে আছে। মিলির মনে শুধু লাড্ডুই ফুটছে। অবশ্য নুজাইশ স্যারের জন্য চিন্তাও হচ্ছে। নুজাইশ চুপচাপ গাড়ি চালাচ্ছে। নিলয়দের বাড়িটা সে চেনে। মিলি সংকোচবোধ করছিল কিছু জিজ্ঞাসা করতে, তবে মুখে আটকে রাখতে না পেরে বলেই ফেলে, স্যার আপনার কি কিছু হয়েছে? নুজাইশ শুনতে পায় মিলির কথাটা, তবে আপাতত উত্তর দেওয়ার মুডেও নেই। বহু কষ্টে গম্ভীরভাবে আওড়ালো, কিছু না।
মিলিও আর কিছু বলে না। সেও চুপ হয়ে যায়। বাড়ির সামনে গাড়ি থামাতেই মিলিও নেমে যায়। তার মনে হলো যেন খুব তাড়াতাড়ি আজ বাড়ি পৌঁছালো। আর একটু দেরি হলে কি খুব খারাপ হতো নাকি? মিলি নুজাইশকে ধন্যবাদ জানায়। নুজাইশ শুধু মাথা নাড়িয়েই গাড়ি ঘুরিয়ে কোথাও চলে যায়। মিলি পলক না ফেলে সেদিকে তাকিয়ে থাকে যতক্ষণ না পর্যন্ত দৃষ্টিসীমার বাইরে না যায়। নুজাইশ ক্লাবে এসেছে। সাথে আছে তুষারও। একের পর এক বিয়ারের গ্লাস শেষ করছে। তুষার বাধা দিলেও শুনছে না। তুষার এখনো বুঝতে পারছে না এই ছেলের হয়েছে টা কি। এবার একটু দম নিয়েই জিজ্ঞাসা করে, তোর হয়েছে টা কি? নুজাইশ গ্লাসে শেষ চুমুক দেয়। প্রেমও হলো না, আর না ওপাশ হতে পছন্দ, তার আগেই ছ্যাঁকা। কি বলছিস এসব? মেহরান আমার সবচেয়ে কাছে বন্ধু। আমি সবসময়ই ওর ভালো চাই রে তুষার। তবে আজ কিছুটা হলেও হিংসা হচ্ছে। কি বা তারা চিহ্ন বলছিস কিছুই বুঝতেছি না। বুঝিয়ে বল শালা। নুজাইশ কষ্টের মাঝেও হাসে। তুষার জোরালো ভাবে কপাল কুঁচকায়। নুজাইশ আরেকটি গ্লাস হাতে নিয়ে বলা শুরু করে, মৌরিনের কথা বলেছিলাম না তোদের ওই দিন? ওই মৌরিনী হলো মেহরানের বোন। গ্লাসে চুমুক দিয়ে পুরোটাই শেষ করে নুজাইশ। চোখ দুটো এখন আরো বেশি লালচে হয়ে গেছে। চুলগুলো কপালে পড়ে আছে এলোমেলোভাবে। নুজাইশ সবসময়ই পরিপাটি থাকতে পছন্দ করে, কিন্তু আজ তাকে দেখেই বোঝা যাচ্ছে ছেলেটা ভালো নেই। তুষার কপালে হাত দেয়। কি বলিস? এটা কিভাবে কি? তুই জানতি না? নুজাইশ ছোট্ট করে শুধায়। উহু। তুষার বিষয়টা বুঝতে পারছে। এখানে আসলে দোষটাও কারোরই না। ঘটনার শিকার নুজাইশ। তুষার কি বলবে ভেবে পাচ্ছে না। তবুও কিছু কথা গুছিয়ে বলে, রাউশিকে নিয়ে মেহরান খুবই সিরিয়াস। সেদিন দেখলি তো কিভাবে মদ্যপান করলো সবার সাথে। অথচ মেহরান কখনো এমন কিছু করেনি। রাউশির বিষয়েই মেহরান সেদিন এত আপসেট ছিল। এজ মাই ওপিনিয়ন, আই থিঙ্ক মেহরান ইজ আ পারফেক্ট পারসন ফর রাউশি। নুজাইশ চোখ ছোট ছোট করে তুষারের দিকে তাকাতেই তুষার বলে, আমি বলছি না যে তুই রাউশির জন্য আনপারফেক্ট। তবে তুই হয়তো জানিস না রাউশি ডিভোর্সি। ওর 3 বছর আগেই বিয়ে হয়েছিল ওর মামাতো ভাইয়ের সাথে। কিন্তু ছেলেটা নাকি রাউশিকে পছন্দ করত না বলে বিয়ের কিছু সময় পরই চলে যায়। এই তো গত মাসে ফিরেছে আরেকটি বউ নিয়ে। রাউশির বাবা চাচারা ভীষণ ক্ষেপে গিয়েছিল। মেহরানের বাবা মাহবুব আঙ্কেলের জন্যই তো রাউশির মামারা ছাড় পেয়েছে। ডিভোর্সটা করিয়েই ঢাকায় এসেছে রাউশিরা। বলতে চাইনি তবুও বললাম। নুজাইশ গ্লাসটা টেবিলের ওপর রেখে রুষ্ট হয়ে বলল, তাতে কি যায় আসে? মৌরিন হাজারটা বিয়ে করলেও ওকে আমার ভালো লাগবে। ফোঁস করে শ্বাস ফেলে তুষার। বুঝল নুজাইশও কিছুটা সিরিয়াস। কিছু সময় নীরবতায় কেটে গেল। প্রথম কথা নুজাইশই বলল, মৌরিন মেয়েটা ভীষণ ভদ্র আর আত্মসম্মানবোধ, সেটা আকাশচুম্বী। পছন্দ করার অন্যতম কারণ এটা ধরলেও কোনো সন্দেহ নেই। মেহরানকে জিজ্ঞাসা করলেও হয়তো এই একই কথা বলবে দেখিস। মেহরানকে কিছুটা হলেও হিংসে হচ্ছে, আফটার অল মৌরিনের মতো একজন নারীকে ভবিষ্যতে পাবে ও। আবার খুশিও হচ্ছে দুজনকে নিয়ে। এই সময়ে এসে এসব কথা বলতে একদিকে যেমন গলা ধরে আসছে, অন্যদিকে বুকের ভেতর প্রশান্তিও হচ্ছে। ভাগ্যিস বেশি গভীরে চলে যায়নি, তার আগেই সত্যিটা জানলাম। নয়তো পাগলামি বেড়ে যেত আমার, এতে মেহরান আর আমার বন্ধুত্বেই ফাটল ধরত। এমনটা কখনোই হতে দেওয়া যাবে না। আগামীটা আরো বেশি উজ্জ্বল এবং সুন্দর হোক, দুজনের এই মনস্কামনা করি। ভালো থাকুক তারা। তবে আমার পক্ষে মৌরিনকে ভোলা সম্ভব নয়। অধ্যায়ের পাতায় একবার নাম লিখিয়েছে যেহেতু সেটা মুছে ফেলা সম্ভব নয়। উঠে দাঁড়ায় নুজাইশ। হয়তো চলে যাবে। যাওয়ার আগে বলে, কারণ লেখাটা সাধারণ ছিল না, সযত্নে খোদাই করে লেখা ছিল। বাবার কবরের পাশে অনেকক্ষণ বসে আছে আশ। তার থেকে কিছুটা দূরেই দাঁড়িয়ে আছে অনিমা। তাও আবার হাতে ফোন নিয়ে, ফোন স্ক্রুল করছে। ভাবটা এমন যেন কিছুই হয়নি। আশের রাগ উঠে যায়। উঠে গিয়ে ফোন কেড়ে নিয়ে দূরে ছুঁড়ে মারে। অনিমাকে চেঁচিয়ে বলে, তোমার কি মনুষ্যত্ব লোপ পেয়েছে? কোথায় কি করছো? একটু দয়ামা নেই? খারাপ লাগছে না? অনিমা উল্টো দ্বিগুণ রাগ দেখায়। খারাপ লাগার কি আছে? মরেছে তোমার বাপ, আমার তো নয়। আশ সজোরে একটি চড় মেরে বসে অনিমার গালে। অনিমা গালে হাত দিয়ে আশকে দেখে। আশের চোখ দুটো রাগে লাল হয়ে আছে। ঘন ঘন শ্বাস নিচ্ছে। অনিমাও ভীষণ রেগে যায়। চেঁচিয়ে বলে, আমাকে তুমি চড় মারলে? মেরেছি, দরকার হলে আরো মারব। আমেনা বেগম দৌড়ে এসে ছেলেকে সরান। অনিমার হাত ধরে বলেন,
তুমি বাড়িতে যাও মা। বাড়িতে যাব মানে? আপনার ছেলে আমায় চড় মেরেছে। মা একটু বোঝার চেষ্টা করো, আশের মাথা ঠিক নেই। তুমি বাসায় যাও, আমরা একটু পর আসছি। আশ মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে। রাউশির মুখটা মনে পড়ছে হঠাৎ। চোখ লাল করে দাঁড়িয়েছিল তার সম্মুখে। আর চোখে একবার তাকিয়েছিল, চোখ তুলে তাকানোর শ্বাসটুকু ছিল না। আশ ভেবেছিল খান পরিবারের কেউ আসবে না, অথচ কয়েকজন বাদে বাড়ির কর্তারা সহ রূপা বেগম, রাউশি আর মেহরানও এসেছিল। তাদের কারোর সাথেই একটা কথাও বলেনি কেউ, শুধু জানাজা আর দাফনের কাজে নিজেদের নিয়োজিত রেখেছে। তারপর রাউশি একবার কবরের পাশে বসে হাত বুলিয়ে সবাই চলে গিয়েছে। আশ মুখ ফুটে ফুপুকে বলতেও পারেনি কোনো কথা, আর না আমেনা বেগম কিছু বলতে পেরেছেন। উল্টো চমকটাই যেন বেশি ছিল। আশের হঠাৎ আজ কিছুটা আফসোস হচ্ছে রাউশির কথা মনে করে। পিক আপ দ্য ফোন রোশি, আমার তোর সাথে জরুরি কথা এক। মেসেজটার দিকেই তাকিয়ে আছে রাউশি। প্রায় 10 মিনিট হলো মেসেজটা এসেছে মেহরানের থেকে। তবে রাউশি খাটের পাশে নিচে ফ্লোরে বসে খাটের ওপর মাথা ঠেকিয়ে বসে আছে, চোখ মুখ ফোলা ফোলা। দরজায় কিছুক্ষণ আগে বারবার নক করছিলেন উর্মিলা বেগম। রাউশি রেসপন্স করেনি। কিছুটা একা সময় কাটাতে চায় সে। বাইরে থেকে পর্দা উড়িয়ে ঠান্ডা হাওয়া আসছে, বৃষ্টি হবে হয়তো। ফোনের স্ক্রিনে চোখ রাখে রাউশি। রাত 12:14। এই তো আধ ঘন্টা আগেই পৌঁছেছে বাসায় তারা। আসার পর থেকেই দরজা লাগিয়ে বসে আছে। রাউশির বাবারা যেতে চেয়েছিলেন শুধু, তবে রাউশির জোড়াজুড়িতে রূপা বেগম সহ মাহবুব খানও গিয়েছেন রাজশাহী। আজ সকাল 9টার দিকে রায়হান শিকদারের জানাজা শেষ হয়ে দাফন করা হয়েছে। রাউশি সাদা কাপড়ে মোড়ানো মামার লাশটার দিকেই পলকহীন তাকিয়েছিল শুধু। ভাবতেই চোখ বেয়ে পানির ফোঁটা গড়িয়ে পড়ছে। কবরে একবার হাত বুলিয়ে দিয়েছে রাউশি, তারপরই ঢাকায় চলে এসেছে আবারও। বাবার চেয়েও বেশি স্নেহ করতেন রায়হান শিকদার। সেই মানুষটাই নাকি আর নেই দুনিয়ায়। রাউশি চোখ বুজে থাকে কিছুক্ষণ, আবারও কল আসে তার ফোনে, কিন্তু রাউশি রিসিভ করে না। এই ট্রমা কাটাতে অন্তত 2-1 দিন সময় দরকার তার। নিঃসঙ্গতায় অভ্যস্ত রাউশি অন্যান্যদের মতো এতটা চঞ্চল চটপটে স্বভাবের নয়। দুঃখ ভুলিয়ে হাসার স্বভাব থাকলেও কষ্ট প্রকাশ্য করার স্বভাব নেই। শান্তশিষ্ট স্বভাবের হওয়ায় সহজে কারোর সাথে নিজের দুঃখের কথাও শেয়ার করতে পারে না। এতে অবশ্য রাউশির নিজেরও কোনো আক্ষেপ নেই আর না কোনো ইচ্ছা। এমন থাকতেই পছন্দ করে সে। মেঘের গর্জনে ধ্যান ভাঙে, পর্দা ভেদ করে ঠান্ডা বাতাস এসে গা ছুঁয়ে দিচ্ছে রাউশির। বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করল হঠাৎ। বৃষ্টিতে ভিজে জোরে জোরে কান্না করতে পারবে। ইচ্ছে জাগার সাথে সাথেই তা বাস্তবায়ন করা উচিত। নিজের অনিচ্ছাতে কোনো কাজ করা মানেই সেটা পরিপূর্ণ কিংবা নিজের মন থেকে নয়। রাউশি সর্বদা নিজের ইচ্ছাকে প্রাধান্য দেয়। চোখ মুছে উঠে দাঁড়ায়, দরজা খুলে হাঁটা ধরে ছাদের উদ্দেশ্যে। একটু আগে এখানে মেহরান ছিল, হয়তো এখন নেই। সোজা ছাদে উঠে পড়ে রাউশি। ভেজামাটির ঘ্রাণ নাকে এসে লাগে। ঝিরিঝিরি বৃষ্টির ফোঁটা শরীরে পড়তেই ইস্ত কেঁপে ওঠে। একসময় জোরে বৃষ্টি শুরু হয়, সাথে বিদ্যুৎ চমকানো, মেঘের গর্জন তো আছেই। বিদ্যুৎ চমকালে রাউশি ভয় পেত, তবে আজ সেই ভটুকও অবশিষ্ট নেই তার মাঝে। মূর্তির মতো দাঁড়িয়ে বৃষ্টিতেই ভিজে যাচ্ছে, শুধু আশেপাশের খেয়াল নেই। কিছুক্ষণ বাদে বৃষ্টির বেগ আরও বেড়ে যায়। তবে রাউশির মনে হলো তার মাথায় আর বৃষ্টির বড় বড় পানির ফোঁটা পড়ছে না আর। ওপরে তাকাতেই দেখে ছাতা, পেছনে ফিরে তাকাতেই মেহরানকে ছাতা হাতে দাঁড়িয়ে দেখে একটু পেছায় রাউশি। মেহরানের চোখমুখ আজ খুবই শান্ত, নিত্যদিনের সেই তেজ মেশানো মুখটা অপরিলক্ষিত। মেহরানও একইভাবে রাউশির দিকেই তাকিয়ে। রাউশিকে নিরুদ্বেগ লাগছে, চোখে ভরা যন্ত্রণার ছাপ। ঠান্ডায় ঠোঁটজোড়া হালকা হালকা কেঁপে উঠছে। বৃষ্টিতে ভেজার ফাঁকে মেয়েটা যে কেঁদেছে তা বুঝতে খুব একটা সময় লাগলো না মেহরানের। ভেতরে চল, ঠান্ডা গলায় কথাটা বলে রাউশির হাত ধরে মেহরান। রাউশিও বিরোধিতা না করে মেহরানের হাতটা আরো শক্ত করে ধরেই ভেতরে যায়। মেহরানের খুব ভালো লাগলো বিষয়টা। রাউশি ভিজে জুবুথুবু হয়ে আছে, মেহরানও কিছুটা ভিজেছে। রাউশির রুমে গিয়ে রাউশিকে জামাকাপড় বদলাতে বলে। রাউশিও বিনাবাক্যব্যয়ে মেহরানের কথামতো কাভার্ড থেকে জামাকাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। এই ফাঁকে মেহরানও নিজের জামাকাপড় বদলে আসে। রাউশির রুমে আসতেই শুনতে পায় ফোপানোর শব্দ। বাথরুম থেকে আসছে আওয়াজটা। পানির শব্দ শুনে বুঝতে পারে কাঁদছে, আবার শাওয়ারও নিচ্ছে। ভেজা চুলে জামা কাপড় পাল্টে বেরিয়ে আসে রাউশি। রাউশিকে উপর নিচ এক পলক দেখে রাউশির কাছে যায়।
রাউশির হাত থেকে টাওয়ালটা নিজের হাতে নিয়ে রাউশিকে ধরে বিছানায় বসিয়ে দেয়। নিজেই রাউশির মাথা, চুল মুছে দিতে থাকে। রাউশি সামনে নিষ্প্রভ চেয়ে আছে। আগের দিনের মতো হলে বাধা দিত রাউশি, তবে আজ সেও নিশ্চুপ। চুল মুছে দিতে দিতে মেহরান ঠান্ডা আওয়াজে বলা শুরু করে, আমাদের জীবন স্থায়ী নয়। আমরা আজ আছি, কাল নেই। এতটুকু শুনতাই রাউশি কিছুটা কেঁপে ওঠে। মেহরানও বলছে, এই অস্থায়ী জীবনে অনেক মানুষের আনাগোনা হয় আমাদের জীবনে। তাদের প্রতি একটা মায়া জন্মে যায়, সেটা ক্ষণিকের জন্য হোক কিংবা আজীবনের জন্য। তারা যে অমর বা আমরা নিজেরাই যে অমর এমন কিছুই নয়। মৃত্যুর তিক্ত স্বাদ আমাদেরও গ্রহণ করতে হবে। এতে করে আমাদের আশেপাশে থাকা মানুষদের, কাছের মানুষদের কষ্ট যেমন হবে সেটা কিছুদিন পরে কিছুটা লাঘব হবে। তবে এসবের মাঝে নিজের ক্ষতি নিজেই করাটা নেহাতি বাচ্চামো রাউশি। তোর মামা অনেক ভালো একজন ব্যক্তি ছিলেন। লোকে বলে ভালো মানুষ বাঁচে কম। তোরও এই কথাটা মাথায় রাখা উচিত। কুসংস্কার হলেও মাঝে মধ্যে এমন কথা মস্তিষ্কে রাখলেও আবার ভুল হয় না। কোনো কিছুর তাগিদে নিজের ক্ষতি করার মনোভাব মাথায় আনা ঠিক না। কোন ইচ্ছাতে বৃষ্টিতে ভিজেছিস জানি না, তবে ক্ষতিটা ঠিকই হবে। থামে মেহরান। রাউশির সামনে হাঁটু গেড়ে বসে দেখে রাউশির চোখ ভেজা। দুই হাত রাউশির গালে রেখে বৃদ্ধাঙ্গুল দিয়ে চোখ দুটো মুছে দিয়ে বলে, কেউ যাবে কেউ আসবে, এ নিয়ে এতটা ভেঙে পড়িস না রাউশি। তুই কান্না করছিস, আমার বুকে ব্যথা হচ্ছে। এটার কি হবে? চলবে। ডগো